রবীন্দ্রনাথের বীর পুরুষ কবিতায় আছে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। কিন্তু রাজনীতির বীর পুরুষ খোকারা অবশ্য বরাবর গায়ের জোরের ওপরে ভরসা করে, তা সে যে আমলেই হোক। আর পেশি ফুলিয়ে মিষ্টির দোকানে ঢুকে ম্যানেজারকে হুমকি দেয়, মালিককে বল খোকা এসেছে। আজ এই নিয়েই প্রথম প্রশ্ন। বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের দোকানে বিজেপির যুব নেতার গুন্ডাগিরি, অনুগামীদের নিয়ে তাণ্ডব, বেধড়ক মারে আঙুল ভাঙল দোকানের কর্মী। তবে কি জামানা বদলের পরেও একই রকমভাবে চলবে এই দাদাগিরি আর গুন্ডাগিরি? এ প্রশ্ন রইল আমাদের। দ্বিতীয় প্রশ্ন, বিজেপির যুব নেতার হাতে আক্রান্ত গুপ্তা ব্রাদার্সের একাধিক কর্মী, নেতাদের নাম নিয়ে শাসানি, দেয়া হলো খুনের, এমনকি দোকান বন্ধ করিয়ে দেওয়ার হুমকি। তবু কেন অনায়াসে জামিন পেলেন বিজেপির এই যুব নেতা? তৃতীয় প্রশ্ন, আমাদের 100 বছরের ব্যবসা, আগে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ক্ষমতায় ছিল, কিন্তু কখনো কোনো ঝামেলা হয়নি। দোকানে বিজেপি যুব নেতার তাণ্ডব নিয়ে বললেন গুপ্তা ব্রাদার্সের মালিক। এই ছবিতে কি লগ্নিকারীদের কাছে সম্পূর্ণ নেতিবাচক বার্তা যাচ্ছে না? চতুর্থ প্রশ্ন, তৃণমূলের লাল চুল কানে দুলেরা বিজেপিতে ঢুকে ব্যাপক তোলাবাজি করছে, বললেন মদন মিত্র। বিজেপির তোলাবাজি এখন প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, একই সুরে নিশানা আকরুজ্জামানে। কিন্তু কোন অঙ্কে হঠাৎ শাসকের বিরুদ্ধে সুর চড়াচ্ছে ঋতব্রত শিবির? পঞ্চম প্রশ্ন, বিমানবন্দরের বাইরে গাড়ি আটকে বিক্ষোভ, বনেটে পড়ল চাপড়, দেখানো হলো কালো পতাকা, উঠল চোর স্লোগান। বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে হেনস্থা বিজেপি। কাউকে মারা হচ্ছে ডিম, কেউ হচ্ছে নিগ্রহের শিকার। কবে ফিরবে এ রাজ্যে আইনের শাসন? তবে শুরুতেই দেখাবো খুন থেকে তোলাবাজি, হামলা থেকে হুমকি, হিংসার সেই ট্র্যাডিশন সমানে চলছে। পশ্চিমবঙ্গের বুকে হুমকি, হুঁশিয়ারি, রাজনৈতিক খুন, ভাষা সন্ত্রাস চলছে। কলকাতায় চলছে, জেলায় চলছে, নদিয়া থেকে বাঁকুড়া রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে, চোখের জলে ভেসে যাচ্ছে মাটি। কোথাও অভিযুক্ত বিজেপি, কোথাও তৃণমূল। আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে। সেই গুন্ডামি, সেই খুনোখুনি, সেই রক্তারক্তি, সেই তোলাবাজি। খাস কলকাতার বালিগঞ্জে গুপ্তা ব্রাদার্সের মতো নামী মিষ্টির দোকানে এবার বিজেপি যুব নেতার গুন্ডামি। গুপ্তা ব্রাদার্সের দোকানে ঢুকে চলল বিজেপির যুব নেতার গালিগালাজ, মারধর। मैं बोला सर मॉम डैड की गाली मत दो, उतना देर में यहाँ से वो लोग मेरे को एक स्लैप किए। আজ পর্যন্ত কোনোদিন হয়নি সিপিএম কংগ্রেস যে কোনো এসে তৃণমূল কোনোদিন এরকম ঝামেলা হয়নি। বাঁকুড়ার ইন্দাসে স্কুলের খোঁজ খবর নিতে যাওয়া ককরোচ জনতা পার্টির এক সদস্যের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে। এই ঘটনায় বিজেপি নেতা সহ 8 জন গ্রেপ্তার হয়েছে। আর বাবাকে মেরেছে, মাথায় মেরেছে, শাবল নিয়েছিল। ওরা বিজেপির হয়েই কাজ করতো, বিজেপির কার্যকর্তাই ওরা ছিল। ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তৃণমূলের নাম এখনো জড়াচ্ছে সন্ত্রাসে। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলিতে ঝাঁঝরা করে খুনের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি। পরিবর্তন হচ্ছে, এটা তাও তো তাদের ভয় করছে না। মনে যেন থানা পুলিশ তাদের টিএমসির হাতে এখন আছে। এক শাসক গেল, আরেক শাসক এলো, কিন্তু আইনের শাসন কি প্রতিষ্ঠা হলো? রাজনৈতিক বিতর্কের শেষ নেই। পশ্চিমবাংলার এখন বিজেপি যারা চালাচ্ছে, একেবারে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পাড়ার বিজেপি কর্মী পর্যন্ত, এদের 90%ই প্রাক্তন তৃণমূল। সুতরাং তৃণমূলে থেকে যারা গুন্ডামি করেছে তারা কি বিজেপিতে এসে হরিনাম সংকীর্তন করবে? সুতরাং আমরা আশাও করি না যে গুন্ডামির কালচার পাল্টাবে। গুন্ডামির কালচার পাল্টায়নি, কারণ গুন্ডাগুলো একই। এর আগে ওরাই তৃণমূলের গুন্ডা ছিল, এখন বিজেপির গুন্ডা। প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোক জড়িত এবং তারাই এই সমস্ত হামলা করিয়ে নানাভাবে তাদের নিজেদের রাগ মেটানোর কাজ করছে। পশ্চিমবাংলা বিজেপি শাসন আসার পর অনেক শান্ত। দু একটা যে ঘটনা ঘটছে সেই ঘটনাও যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য
অবশ্যই পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, এটাই আমরা চাই। এর মধ্যে মঙ্গলবার বিমানবন্দরের কাছে হামলার মুখে পড়েন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। দীর্ঘক্ষণ তার গাড়ি আটকে রেখে হেনস্থা করা হয়। এই বিক্ষোভ মনে করিয়ে দিয়েছে সদ্য মৃত আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটা 21শে জুলাইয়ের ঘটনা। কি করতে যাচ্ছেন? এত চুরি করলেন তারপরে যাচ্ছেন? এত কিছু চুরি চামারি করার পরেও দলটা শেষ হয়ে গেল, তারপরে যাচ্ছেন নাকি? আপনারা যে সহিসগুলো করেছিলেন সেগুলোকে জবাব দেবে। বয়স্করা চাপকে ছাল তুলে দিতাম একদম। থ্রেড কালচার, খুন সন্ত্রাসের এই ছবি আর কতদিন পশ্চিমবঙ্গের সঙ্গে সেঁটে থাকবে? দীপক ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি, গুন্ডামি, হামলা, সিন্ডিকেট রাজ, এমনকি খুনও সরকার বদলের 100 দিন ঘুরতে না ঘুরতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি আর যাবতীয় ভালো ভালো কথার বুদবুদগুলোকে ফাটিয়ে দিয়ে কোনো কুকাজেই দাঁড়ি পড়ছে না। উপরন্তু যারা দাঁড়ি পড়াবেন বলেছিলেন তাদের একাংশের বিরুদ্ধেই সরাসরি অভিযোগ উঠছে দুষ্কর্মে জড়িয়ে থাকার। হ্যাঁ, শাসক দলের নেতৃত্ব মানে মুখ্যমন্ত্রী থেকে দলের রাজ্য সভাপতি যতই কড়া ভাষায় হুঁশিয়ারি দিন না কেন, তোলাবাজি চতুর্দিকে ততটাই বেড়ে চলেছে। ভাবুন, দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র বালিগঞ্জে দেশ জুড়ে ছড়িয়ে থাকা একটা মিষ্টির দোকানের চেনে স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ঢুকে পার্টির নামে যে গুন্ডামিটা চলেছে সেটা সভ্য সমাজে লজ্জাজনক। বিশেষ করে সেই দলের পক্ষে যাদের 13 পাতার সংকল্পপত্রের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল কাটমানি সংস্কৃতির সিন্ডিকেট রাজ নির্মূল করা হবে। দেখুন, শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এ তো দীর্ঘমেয়াদী বিষয়। এত দশক ধরে পশ্চিমবঙ্গ এতটা পিছিয়েছে যে 100 দিনে বা কয়েক মাসে রাতারাতি ছবিটা পাল্টানো সম্ভব নয়। সরকার বা শাসক দলের যাবতীয় সদিচ্ছা থাকলেও সেটা মানুষ বোঝেন। কিন্তু রাতারাতি যেটা পাল্টানো সম্ভব ছিল সেটা হলো এই কাটমানি, তোলাবাজি আর গুন্ডামির সংস্কৃতিটা। কিন্তু আবার বলছি, সেই উদ্যোগ বা সেই উদ্যোগে সাফল্য তো দূরের কথা, যাঁরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এখন অভিযোগের তীর সেই শাসক দলের দিকে। এত দ্রুত এই পরিবর্তন না হওয়াটা বিস্ময়কর এবং যে কোনো রাজ্যবাসীর পক্ষে চূড়ান্ত হতাশাজনক। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, কি মানবেন? সুমন্দা, রাস্তাঘাট সর্বত্র কিন্তু যে অভিযোগটা পাচ্ছি, এই গুন্ডামি, তোলাবাজি, কাটমানি, যেটা তৃণমূল আমলে ছিল বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের খবরগুলোই কিন্তু রাজ্যের সমস্ত জায়গা থেকে উঠে আসছে। মানুষ বিরক্ত হচ্ছে, মানুষ প্রশ্ন তুলছে এই কারণে কি পরিবর্তন? তৃণমূলের পরিবর্তনটা খুবই দরকার ছিল একদম, কিন্তু তৃণমূলের পরিবর্তনের বিকল্পটা আমরা কি পাচ্ছি? আবার আরেকটা তৃণমূল 2.0, এই ভাবনা কিন্তু মানুষ ক্রমশই ভাবছেন প্রতিনিয়ত এবং মানুষ বিরক্ত হচ্ছে। দেখুন, এই প্রশ্নটা বারবার আসছে, মানুষের মুখ থেকে এসছে, এটা আমার কথা নয়, যে বিজেপির কোনটা মুখ আর কোনটা মুখোশ। শ্রমিক ভট্টাচার্য, ও আমার অত্যন্ত বন্ধু এবং ও আমাকে ভীষণ স্নেহ করে, ভালোবাসে, ফলে শ্রমিক নিশ্চয়ই কিছু মনে করবে না। আমি কয়েকটা তিতো কথা বলতে চাই। সেটা হলো, ভাই, দিনের পর দিন তুমি মানে ভালো ভালো কথা বলবে, লড়াইয়ের কথা বলবে, তৃণমূলীদের নেবে না বলবে, দিনের পর দিন আবার তৃণমূলদেরকেই নিতে হচ্ছে। তুমি তোলাবাজির বিরুদ্ধে কথা বলবে, অথচ তোলাবাজি সারা রাজ্য জুড়ে চলছে। তুমি কাটমানির বিরুদ্ধে কথা বলবে, তোমার বিধায়কদের বিরুদ্ধেই কারো কারো কাটমানির অভিযোগ তোলা হচ্ছে। দাদাগিরির কথা তুমি বলবে যে দাদাগিরি করা চলবে না বিজেপিতে থাকলে, অথচ শ্রমিক তুমি দেখো নানা জায়গায় দাদাগিরি ধরা পড়ছে। আজকে সৌগত রায়ের বিরুদ্ধে যেটা হলো সেটাও তো দাদাগিরি, মহুয়ার বিরুদ্ধে যেটা হয়েছে দাদাগিরি, আশিসবাবুর বিরুদ্ধে যেটা হয়েছে দাদাগিরি। ফলে দাদাগিরিগুলো হওয়ার পরে শ্রমিক তুমি একটু মাথায় তুমি চিন্তা করো যে তাদের কয়জন অ্যারেস্ট হচ্ছে, কতজনের বিরুদ্ধে শাস্তি তোমার সরকার দিতে পারছে, যদি না দিতে পারে কেন দিতে পারছে না? তাহলে কি তুমি যা বলছো সেটা কি সরকার শুনছে না, নাকি তুমি প্লেইং টু গ্যালারি করছো যে এটা মনে হচ্ছে যে তুমি বলে যাবে আর তোমার দলের নিচুতলার কর্মী সমর্থকরা তাদের মতন করে গুন্ডাগিরি করবে, দাদাগিরি করবে, এটা তোমরা অ্যালাউ করবে? অর্থাৎ তোমাদের কোনটা মুখ কোনটা মুখোশ, এই প্রশ্নটা কিন্তু শ্রমিক আসবেই। যে প্রশ্নটা আমি রাখতে চাই সুমনদা, বিজেপির কতগুলো ইনার প্রবলেম পরিষ্কার ধরা পড়ছে। একটা হলো দল এবং সরকারের সমন্বয়ের অভাব স্পষ্ট ধরা পড়ছে।
এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। সায়ন্তন যতই বলবার চেষ্টা করুক না কেন, আমি বলবো যে দল একভাবে চলছে, সরকার আরেকভাবে চলছে। সরকার পুরনো আমলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের আমলাদেরকে নিয়ে, আইএস আইপিএসদেরকে নিয়ে তাদের মতন করে সরকারটা চালানোর চেষ্টা হচ্ছে, আর কিছু নেতা মন্ত্রীদের নিয়ে, আর দল তার মতন করে আরেকভাবে চলছে। এবার দলের সমস্যাটা হলো এটা আর 5টা পার্টির মতন না। এখানে এমন দল আছে, ধরুন বিজেপিতে নিলাম না, কিন্তু এরা তো এবিআরএসএম এ ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, এরা এবিভিপিতে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, বজরং দলে ঢুকে যাচ্ছে। বিজেপিতে নিলাম না, আর বিএমএস এ ঢুকে যাচ্ছে। ফলে এখানে কিন্তু মেঘের আড়াল থেকে লড়াই। ফলে বিজেপি সমস্যাটা হলো, অন্য রাজনৈতিক দলগুলোকে আমরা বুঝতে পারতাম যে তৃণমূলে ঢুকছে কি ঢুকছে না, কংগ্রেসে ঢুকছে কি ঢুকছে না, এখানে বুঝতে পারবেন না আপনি। বিজেপি দরজা বন্ধ, ঠিক মানে সমীকা আমাকে বলতে পারে, বিশ্বনাথটা চ্যালেঞ্জ করে বলছি দরজা বন্ধ। কিন্তু এর যে আরএসএস এর যে সংগঠনগুলো আছে, এবিআরএসএম, শিক্ষকদের সংগঠন, সবাই ঢুকে গেল। বিএমএস এ সবাই ঢুকে গেল, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা থেকে ইউনিয়ন থেকে শুরু করে সবাই। প্রশ্নটা হচ্ছে যে এইটা যদি আপনি আটকাতে না পারেন, তাহলে পরিষ্কার আমি বলতে চাই বিজেপির কিন্তু তৃণমূলীকরণটা কমপ্লিট হয়েছে। সুমনদা, কেন আমি বলছি তৃণমূলীকরণ কমপ্লিট হয়েছে? এই তোলাবাজির বিরুদ্ধে, গোষ্ঠীদ্বন্দ্ব থেকে শুরু করে গুন্ডামি, এগুলোই তো তৃণমূলের বৈশিষ্ট্য ছিল। সেই বৈশিষ্ট্যগুলোই যদি বিজেপি পায়, তাহলে আমি একজন সমাজবিজ্ঞানের শিক্ষক হিসেবে তো বলবোই যে তৃণমূলে বিজেপির তৃণমূলীকরণ কমপ্লিট হয়ে গেছে, যেটা আমরা একেবারেই চাইনি। দ্বিতীয় যেটা মানে চিন্তার বিষয়, সেটা হলো তাহলে আরেকটা জিনিস হলো দলের নিয়ন্ত্রণ নিশ্চয়ই নেই। দলের যদি নিয়ন্ত্রণ থাকতো, তাহলে তো দল তার যে সাংগঠনিক কাঠামো, তার মধ্য দিয়েই এই যারা উচ্ছৃঙ্খলতা করছে, যে আজকে ধরুন সৌগত রায়কে যারা মানে এই ধরনের ক্ষোভ বিক্ষোভ দেখালো, এটা তো আইনের বাইরে গিয়ে না, এটা সরকার পদক্ষেপ না নিলে তার একটাই বার্তা, যেটা হচ্ছে দল এবং সরকার একমত, এখানে কোনো দ্বিমত নেই। আমি বলছি বিশ্বনাথ চক্রবর্তী যেটা বলছেন সেটা হচ্ছে দলের কথা কি সরকার শুনছে না। আমার প্রশ্নটা উল্টো, সেটা হচ্ছে ধরুন পরে সেই ফুটেজ সামনে এসছে 21 তারিখে ওই ভদ্রলোককে যিনি একেবারে পরিষ্কার হুমকি দিলেন, সেই ফুটেজ সামনে আসার পর সেই নেতার বিরুদ্ধে বিজেপি কি ব্যবস্থা নিয়েছে? আমি বলছি বিজেপির ব্যবস্থা নয়, এটা পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা। আজকে সৌগত রায়কে যারা নিগ্রহ করলো তারা তো সব দলের কর্মী, দলের ব্যবস্থা গোল্লায় যাক, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তো অবশ্যই উঠবে। নয়তো আমি বলবো দল সরকার একই পথে চলছে, কোনো এটার মধ্যে পারা। এবং এই প্রশ্নটা আসছে সুমনদা, যে যেখানে বারবার বলা হচ্ছে যে ভয় আউট, ভরসাহীন, ক্রমশ মানুষের মধ্যে ভয় কেন ঢুকছে? শুধুমাত্র এখন বিরোধী দলের নেতাদের নয়, এখন অনেক সাধারণ মানুষ কিন্তু ভয় পাচ্ছে যে এটা আবার তৃণমূলের থেকেও আরো কঠিন শাসন ব্যবস্থা হয়ে উঠবে না তো। এবং একই সাথে আমরা প্রশ্ন তুলছি, তৃণমূলের এই তোলাবাজির জন্যই যে ঘটনাটা মিষ্টির দোকানে দেখালেন, তার জন্যই তো আইন শৃঙ্খলার অভাব, এবং তার জন্যই শিল্পায়ন ঘটেনি। আজকে মুখ্যমন্ত্রী যখন শিল্পের কথা বলছেন, আজকে যখন তিনি ভূমি পূজনের কথা বলছেন, বিভিন্ন জায়গাতে ইনভেস্টমেন্টের কথা বলছেন, তখন যদি তোলাবাজি আপনার নিয়মিত চলে, গুন্ডামি আপনার চলে, তাহলে আপনি কি করে শিল্পায়ন ঘটাবেন? হতে পারে না। অর্থনীতি পরিষ্কার করে বলে যে আইন শৃঙ্খলা যদি ভেঙে পড়ে, তাহলে আপনি এই শিল্পায়ন ঘটাতে পারবেন না এবং উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। কোনো বিনিয়োগকারী বিনিয়োগ করবেন না যদি তিনি দেখেন অন্য কোনো ব্যবসায়ী তার দোকানে ঢুকে তার কর্মীকে মেরে হাড় ভেঙে দেওয়া হচ্ছে। আমি শুধু যোগ করব, এটা বিজেপির এই লড়াইটা, আমি যদি এটাকে খুব জেনুইনলি এবং মানে বিজেপি লড়াইটা করেছে এইভাবে দেখি, এই লড়াইটা তো আজকে শুরু হয়নি। 2019-এ দেশের প্রধানমন্ত্রী দুর্গাপুরে দাঁড়িয়ে তোলাবাজিকে, সেই ট্রিপল টি এর তত্ত্ব, একেবারে তোলাবাজিকে চিহ্নিত করে তৃণমূল আমলের সব থেকে খারাপ বৈশিষ্ট্য বলে উল্লেখ করছেন। ঠিক কি বলেছিলেন দেশের প্রধানমন্ত্রী আমি একবার দেখিয়ে নিই। 2019-এ, ভাবুন, এটা 2026-এ এই জিনিস দেখাচ্ছি, দেখুন। ट्रिपल टी टैक्स, ट्रिपल टी का आपको पता है? आप जानते हैं? पश्चिम बंगाल का बच्चा बच्चा तृणमूल तोलाबाजी टैक्स से परिचित है। ये ट्रिपल टी, टीएमसी का ट्रिपल टी, तृणमूल तोलाबाजी टैक्स, कॉलेज में एडमिशन हो, टीचर की भर्ती या ट्रांसफर हो, लोग बताते हैं कि सब जगह
तृणमूल तोलाबाजी टैक्स लगता है। তাহলে 3 মাসের মধ্যে তৃণমূল তোলাবাজি ট্যাক্সটা বিজেপি তোলাবাজি ট্যাক্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমি বলছি যে মিষ্টির দোকানের ছবিটা বিচ্ছিন্ন ছবি নাকি এইটা একটা প্রবণতার অংশ। মিষ্টির দোকানের তেতো ছবিটা এবার 2 কিস্তিতে আপনাদের দেখাবো। প্রথম কিস্তি। মারধর, ওপেন থ্রেট, দোকানে ঢুকে গুন্ডামি, এই ছবিতে সব আছে। ভয় ধরানো সব কথাবার্তা আছে, গালাগাল আছে। বিজেপির যুব নেতা আছেন, তার অনুগামীরা আছেন, আইন শৃঙ্খলাকে ডোন্ট কেয়ার করার মানসিকতা আছে। এই ছবি খাস কলকাতার বুকে বালিগঞ্জের অভিজাত মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্সের। বিজেপির যুব নেতার দাদাগিরি, দোকানের কর্মীদের মারধর, তাদের মা বাবা তুলে অকথ্য গালিগালাজ, এমনকি খুনের হুমকিও দেওয়া হয়। বালিগঞ্জে বিজেপি নেতার দাদাগিরি শুরু হয় কথা কাটাকাটি, আর সেই কথা কাটাকাটি গড়ালো রীতিমতো হুমকি, শাসানি, এমনকি মারধরে। শুরু হয় রীতিমতো রাজনৈতিক নেতাদের নাম করে হুমকি দেওয়া, এমনকি খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। চোদ্দই আগস্টের গোটা এই ঘটনা ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায়। দোকানের কাউন্টারের ভেতরে ঢুকে কার্যত কলার ধরে টানতে টানতে বার করা হয় ক্যাশিয়ারকে, মারা হয় চড়। হুমকির পাশাপাশি ফোন করে আরো সঙ্গী সাথীকে ডাকে অভিযুক্ত যুব বিজেপি নেতা। মারধরের জেরে দোকানের ক্যাশিয়ারের হাতের আঙুল ভেঙে যায় বলে অভিযোগ। हम बीजेपी करते तुम हमको जानते हैं हम कौन है, इस टाइप से उनका बातचीत होने लग गया। বলে আমি মস্তান আছি, বললো মস্তান আছে। ঠিক আছে দাদা, হাত জোর করলাম ওনাকে। আমরা বললাম ভাই কেন করছো ঝামেলা এখানে, কি ব্যাপার? না না ছাড়বো না, বাইরে বেরো, ফাটিয়ে দেবো। আমার পার্টি ফোন করছি, এখন 50টা ছেলে এসে যাবে, ঝামেলা করবো। এই ঘটনায় বিজেপির যুব নেতার বিরুদ্ধে কড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গুপ্তা ব্রাদার্সের আক্রান্ত ক্যাশিয়ার। উনি একটা অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন আমাকে, তখন আমার মানে আমিও ওনাকে উল্টো পাল্টা বললাম, আর মানে একটা মানে আর্গুমেন্ট হলো, একটা মানে হার্ড আর্গুমেন্ট হলো। তারপরে উনি বলছেন যে আমি ওনাকে মেরেছি, ওনাকে আমি এক চড় মেরেছি, এটা সিসিটিভিতে আছে, আমি এক চড় মেরেছি। বেসিক্যালি দিস ইজ অলরেডি মানে প্ল্যান अगेंस्ट মি। খাস কলকাতার বুকে এই ঘটনায় হতবাক সকলেই। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আপনারা ছোটবেলায় নিশ্চয়ই গোপাল ভাঁড়ে সেই নিজেকে মাছি বলে মিষ্টি খাওয়ার গল্পটা শুনেছিলেন। গোপাল ভাঁড় মিষ্টির দোকানে ঢুকে দোকানির ছেলের কাছে নিজেকে মাছি বলে পরিচয় দিয়ে পেট পুড়ে মিষ্টি খেয়ে একটিও টাকা না দিয়ে চলে গেছিল। তবে আমাদের বঙ্গ রাজনীতির গোপাল ভাঁড়েরা মোটেই এত নিষ্পাপ আর নির্দোষ নয়। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সে ঢুকে বিজেপির যুব নেতা আর তার দলবল শুধু টাকা দেয়নি তা নয়, মেরে মিষ্টির দোকানের কর্মীর আঙুলের হাড় ভেঙে দিয়েছে এবং সিসিটিভি ফুটেজেও পরিষ্কার দেখা যাচ্ছে সেটা। আচ্ছা, এ তো গেল অপরাধের কথা, স্পষ্ট অপরাধ। কিন্তু অপরাধের প্রতিকার অত্যন্ত উদ্বেগের, অত্যন্ত বিস্ময়ের এবং অত্যন্ত লজ্জার যে আমাদের করের টাকায় চলা পুলিশ বাহিনী, যাদের উচিত ছিল এই সিসিটিভি ফুটেজ দেখার পর কলার ধরে বালিগঞ্জ বিধানসভার 1 নম্বর মণ্ডলের যুব সভাপতিকে সাঙ্গপাঙ্গ সমেত গ্রেফতার করা, সেখানে গ্রেফতারি দূরে থাক,
মূল অভিযুক্ত জামিন নিয়ে চলে এলো এবং মিষ্টি বিক্রেতার হাতের আঙুলের হাড় ভাঙা সত্ত্বেও পুলিশ সবকটা জামিনযোগ্য ধারা দিয়ে মামলা করলো। তাহলে প্রশ্ন উঠবে, 100 দিনে বিজেপি সরকারের পুলিশ তৃণমূল সরকারের পুলিশকেও ছাড়িয়ে যেতে চলেছে? আজ দোকানের মালিক বলছেন, আমাদের 120 বছরের ব্যবসা, যে ঘটনা ঘটেছে এখন তা কংগ্রেস আমলে হয়নি, সিপিএম আমলে হয়নি, তৃণমূল আমলেও হয়নি। সে নাই হতে পারে, কিন্তু সলিলদার কাছে আমার প্রশ্ন থাকবে যে পার্টি নেতাকে বাঁচাতে পুলিশ এত তৎপর কেন? এখনই 100 দিনেই এই হাল, এর পরে কি হবে সলিলদা? দেখো, গত 10 বছর ধরে তো আমরা চেঁচিয়ে আসছি একদম, আর সেই তৃণমূল সরকারের ফেলে যাওয়া চটিতে পা গলিয়ে বসেছে প্রথম দিন থেকে। তুই বলো, আজকে 5 দিন, 5th ডে, গুপ্ত ব্রাদার্সের মতো একটা রেপুটেড মিষ্টির দোকান পশ্চিমবাংলাতে, ধরো তুমি গাঙ্গুরাম বলো, গুপ্ত ব্রাদার্স বলো, সবই একই ক্যাটাগরির, মিঠাই বলো, সবই পাশাপাশি কাছাকাছি, এবং সে বুক চিতিয়ে বলছে যে আমার মনে হলো ওটা টক টক লাগছে। বাবুন, এটা যদি পাড়ার, আমি বলছি এদো দোকানেও হতো, এটা গুন্ডামি ছাড়া আর কি দেখা হয়? অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার হতো, তাহলে তো তাই হতো। সেটা তো হলে তবু মেনে নেওয়া যেত। আজকে তুমি দেখো, এখন পর্যন্ত অ্যারেস্ট হলো না। পুলিশের একটা সেকশন আছে যেটা সুপ্রিম কোর্টও চ্যালেঞ্জ করতে পারে না। ইউ আর দ্য অনলি পার্সন, আই এম দ্য অনলি পার্সন পুলিশ অফিসার। আমার মনে হচ্ছে ওকে অ্যারেস্ট না করলে এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না। টু প্রিভেন্ট ব্রিচ অফ পিস, যেটা সিআরপিসি ছিল 151 সিআরপিসিতে, অধুনা বিএনএসএস হয়েছে 170 অনির্বাণ জানে। 24 ঘন্টা আটকে রেখে তারপরে কোর্টে পাঠাতো। 107 ওকে বন্ড দিয়ে ধরে টানতে টানতে নিয়ে যেত। তুমি দিনের পর দিন দেখো, তোমার নাকাশিপাড়ায় দেখো 2 জনকে মার্ডার করে দিল, বলছে তার আগের থেকে খবর পর্যন্ত দিয়েছিল। কে কোথাকার জব্বর, সে জেলে আছে, ওই সুবোধ সিং বিহারে জব ছিল বলে এবং তার মানে জেলের থেকে তৃণমূল নেতা এখনো চক্রান্ত করে মানুষ খুন করাতে পারে, অভিযোগ সত্যি ভাবা যায়, আজকেও ভাবা যায়। এই ধাপ্পাবাজির একটা সীমা আছে। তারপরে তুমি শোনো, বর্ধমানে বালি ভর্তি ট্রাক, সেখান থেকে টাকা চাইছে। মল্লিকপুরে যে ঠিকাদার, তার কাছ থেকে টাকা চাইছে। গ্যারেজ খুলবে সরসুনাতে, কেন? গরিব লোকটা রাত্রিবেলা মোটরসাইকেল টুকটুক করে খেলে, সরসুনাতে কোনো আশেপাশে কোনো বাড়ি ফাড়ি নেই, 2-1 স্কুল ফুলছে আছে, বললো টাকা দিতে হবে, বলে শোকজ হয়েছে, সাসপেন্ড হয়েছে, অ্যারেস্ট হয়েছে। যদি ঘন্টারও অ্যারেস্ট হয়, কেউ দেখলো না, কোনো দৃষ্টান্তমূলক অ্যাকশন হয় না, হয়নি। তাহলে কি এই 90 দিন বা 100 দিন, তথাকথিত 100 দিন যদি হয়েছে, এ তো ছাপিয়ে যাবে 15 বছরে। আর এটাই অন্যরকম হতো, যে হওয়াটাকে আমি সম্পূর্ণ সমর্থন করি, যদি অভিযুক্ত তৃণমূল নেতা হতো, নিঃসন্দেহে সেটা হওয়া উচিত। কিন্তু রং দেখে পুলিশ এই জামানাতে ওই একই কাজ করবে। দেখো, একটা সম্পূর্ণ আমলাতান্ত্রিক নির্ভরশীল সরকার হয়ে দাঁড়িয়েছে। সরকার ভালো চলছে, ভালো চলছিল, কিন্তু খুব বেশি কথা বলছে। আর সবচাইতে বড় কথা যেটা জানো সুমন, আমার যেটা মনে হয়, এত কথা না বলাই ভালো। এবং সবচাইতে কথা বলা, দেখো তোমার অভিজ্ঞতা নেই, সেরকম তোমার আগের তোমার কোনো কনসেপশন নেই, আস্তে আস্তে কাজগুলো শিখুক, আগে সততাটাকে প্রতিষ্ঠিত করুক। আর আজকে যদি তার প্রতি যদি মানুষের যদি স্যাংটিটি বা তার যদি সততা বা পবিত্রতা সম্পর্কে মানুষ যদি প্রথম থেকেই সন্দিহান হয়ে যায়, তাহলে সেই সরকারকে কি করে বিশ্বাস করবে তুমি আমাকে বলো? এটা তো হতে পারে না। আর একটা কথা যেটা না বললেই নয়, তোমার দেখো বালি ভর্তি ধরে কেউ জানলো না কি হলো তার, সে যে টাকা নিল, পয়সা নিল, কিচ্ছু জানা গেল না। সেই গ্যারেজালা যে প্রতিবাদ করেছিল, তাকে ধরে পিটলো। ঠিক যেমন সলিলদা আপনার মনে থাকবে, নির্বাচনের আগে তৃণমূল আমলে কখনো কোটি, কখনো 1.5 কোটি ক্যাশ ধরা পড়লো, তারপরে আর সংবাদ মাধ্যম বা কেউ জানতে পারতো না যে কার ক্যাশ কোথায় যাচ্ছিল, সম্পূর্ণ মানে গাড়ির ডিকিতে পাওয়া যাচ্ছে। এই দক্ষিণ বালিগঞ্জের উপরে একদম 1.5 দিন ধরে দেখানোর পরে তারপরে ভ্যানিশ, আর কিছু আর চেপে গেল, সবই চেপে যাচ্ছে।
তাহলে কেন একটা লোককে ধরে অ্যারেস্ট করে এই যে অন্যায়টা করেছে, কে বিবেকটি পার্টি কেন এখনো পর্যন্ত অ্যারেস্ট হচ্ছে না? অ্যারেস্ট করে তার এগেনস্টে আরো 2-3টে কেস দিয়ে তাকে চালান করে পুলিশ কাস্টডিতে আনা যায় না? আগে তুমি বলো, আমরা কি সবাই একবারে সততার প্রতীক? একটা খারাপ লোককে, দুষ্ট লোককে, একটা প্রশাসনকে সঠিক রাস্তায় নিয়ে যেতে গেলে যদি কিছু অন্যায় করতে হয় অ্যাজ এ পুলিশ অফিসার আমি সেটা করব, টু এস্টাবলিশ রুল অফ ল। না অন্যায় করতে হবে না, সম্পূর্ণ ভারতবর্ষের আইন আর ন্যায়ের পথ ধরে গিয়ে একদম যেখানে আঙুল ভেঙেছে সেখানে ন্যায্য আইন প্রয়োগ করেই একেবারে অন্যায়ের প্রতিকার করা সম্ভব। দেখুন এই মিষ্টির দোকানের ছবিটা একটা বিচ্ছিন্ন নয়, এটা একটা প্রতীকী ছবি, যে প্রতীকী ছবি বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের যাহা ব্যাধি ছিল এখন তাহা ব্যাধি রইয়া গেছে। দুর্ভাগ্য এটাই, এবং সেই দুর্ভাগ্য, সেই হতাশা সাধারণ মানুষের চোখ এড়াচ্ছে না। আমার দ্বিতীয় কিস্তি। আজ পর্যন্ত কোনোদিন হয়নি সিপিএম কংগ্রেস যে কোনো এসে তৃণমূল কোনোদিন এরকম ঝামেলা হয়নি। বালিগঞ্জের গুপ্তা ব্রাদার্সের বিজেপির যুব নেতা বিবেক ত্রিপাঠীর এই হুমকি হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছে। একই আচরণ, একই দাদাগিরি। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মিষ্টির দোকানে ঢুকে বিজেপির যুব নেতার হুমকি, শাসানি, মারধরের এই ছবি প্রশ্ন তুলে দিচ্ছে, তাহলে কি দাদাগিরি, তোলাবাজি, হুমকি, হুঁশিয়ারি এখনো সমানতালেই চলছে? এই ছবি সামনে আসার পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সর্বস্তরে লাগাম ছাড়া তোলাবাজি, দুর্নীতির অভিযোগ আসছে, এবং এতটাই খারাপ অবস্থা যে 2-2.5 মাসে সরকারের শীর্ষ নেতাদের তাদের বিবৃতি দিয়ে অন্য নেতাদেরকে এই তোলাবাজি থেকে সতর্ক করতে হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে, নেতারা সতর্ক করছেন, সব করছেন, পুলিশে দিচ্ছেন না কেন? পুলিশ অ্যারেস্ট করছে না কেন? মুখে বলে যাচ্ছেন যে আপনারা এগুলো অ্যালাউ করছেন না, কিন্তু পুলিশ প্রশাসনকে তো কিছু করছেন না। কোনো দাদাগিরিকে বিজেপি বরদাস্ত করবে না, আমাদের সরকার বরদাস্ত করবে না। আমি যারা লাঞ্ছিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা থানায় যান, থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করুন। আমি নিজে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যেখানে যেখানে কথা বলা দরকার সেখানে কথা বলব। পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বলছি দাদা, আমার ওই ম্যাটারে ওইটা আমি বেলও নিয়ে নিয়েছি, আমার বেলটাও হয়ে গেছে। সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ। দেখুন, অঙ্ক কষলে দেখছি পশ্চিমবঙ্গে বিজেপি জেতার পর প্রায় 3.5 মাস, অর্থাৎ 106 দিন অথবা 2544 ঘন্টা পার হতে চলল। ভোটের আগে 13 পাতার এই সংকল্পপত্র শুরুই হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের খোলা চিঠি দিয়ে। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে তার খোলা চিঠি এই দ্বিতীয় পাতায় যেটা ছিল, তার অন্যতম মূল বক্তব্য ছিল সিন্ডিকেট ও কাটমানির যে সমান্তরাল অর্থনীতি আজ রাজ্যের উন্নয়নকে পঙ্গু করে দিয়েছে তার বিনাশ করা। ভাবুন, সরকারের 100 দিন হওয়ার পর সেই শ্রমিক ভট্টাচার্যকেই বলতে হচ্ছে, কোট আনকোট অনেক বিধায়ক সম্পর্কে অভিযোগ আসছে যে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন, এগুলো বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন খানকুড়ি বিধায়ক চলে গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। শ্রমিক ভট্টাচার্য আজাল কি বলছেন, আমি আরেকটা অংশ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নেতাদের সম্পর্কে, বিধায়কদের সম্পর্কে একটু দেখে নিই। এখনো আমি বলছি, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, পরিস্থিতি কঠিন। দীর্ঘ সাধনার পরে এই সরকার এসছে বিজেপি কর্মীদের জন্য। পশ্চিমবঙ্গে বিজেপি নির্বাচিত হয়নি, সরকার আসেনি, সারা ভারতবর্ষের মানুষের যোগদান ছিল। এক একজন 2-3 বারের জেতা এমপি বিভিন্ন গ্রামে থেকে গিয়েছেন। ন্যারেটিভ তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন।
সোনার চামচে মুখে দিয়ে তো সমস্ত এমএলএ এমপি বানিয়ে দেওয়া হয়েছে। সংগঠন দিয়েছে পার্টি, টাকা দিয়েছে পার্টি, টিকিট দিয়েছে পার্টি। তারপরে জেতার পরে আমার যোগ্যতায় আমি জিতেছি, আর যিনি হেরে গেছেন জেতার পরেই কোন মন্ডল প্রেসিডেন্ট আমার সঙ্গে কাজ করেনি, জেলা আমায় সম্পূর্ণ অসহযোগিতা করেছে, আমি আমার মতো করে নির্বাচন জিতেছি, এই গল্প কথা কেউ শুনতে রাজি নয়। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন তারা পার্টির ঊর্ধ্বে নয়, পার্টি এখানে শেষ কথা বলবে। পার্টি মানে শ্রমিক ভট্টাচার্য নয়, পার্টি মানে একটা ব্যবস্থা। শোনা যাচ্ছে যে রবিবার নিউ টাউনে এক রুদ্ধদ্বার বৈঠকে একেবারে কেন্দ্র ধরে ধরে মানে বিধানসভা কেন্দ্র নাম করে বিধায়কদের কীর্তি শুনিয়েছেন এবং হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু আমাদের প্রশ্ন হলো, রুদ্ধদ্বার বৈঠকে গোপনে কেন, প্রকাশ্যে নয় কেন, এবং সবথেকে বড় কথা পুলিশে অভিযোগ নেই কেন? সত্যিই যদি বিজেপি 22 জন নেতাকে বরখাস্ত করে তোলাবাজি সহ একাধিক অভিযোগে, যেটা করে থাকলে নিঃসন্দেহে সেদিনও প্রশংসা করেছি, আজও করছি, কিন্তু এক, তাদের নাম প্রকাশ্যে বলছে না কেন, এবং দুই, তোলাবাজি তো ক্রিমিনাল অফেন্স, পুলিশে অভিযোগ কই, গ্রেফতার হচ্ছে না কেন সেই নেতারা যারা 100 দিনেই নিজেদের পকেট ভরেছে? আর এটা না হলে সবটা লোক দেখানো কিনা সেই প্রশ্ন উঠবে, এবং প্রশ্ন উঠবে যে সবটা মুখ আর মুখোশের খেলা কিনা। সায়ন্তন বসু কি বলেন? না দেখুন, একটা কনফিউশন হচ্ছে যে মিষ্টির দোকানের ঘটনাটা দেখাচ্ছেন, এর একটা বাইট দেখলাম, সে বলছে আমি মণ্ডল যুব মোর্চার সভাপতি। আমি যখন এই অনুষ্ঠানে আসছি, আমি জেলা সভাপতি বিজেপির দক্ষিণ কলকাতা, তাকে ফোন করলাম, সে আমাকে বললো, দাদা আমাদের কোনো মণ্ডল যুব মোর্চার প্রেসিডেন্ট অ্যাপয়েন্টই হয়নি ভোটের পরে, এবং ভোটের আগেও ছিল না। আরো বড় ক্রাইম। এবং একজন, এবং এই যে ছেলেটি, এই ছেলেটি হয়তো বিজেপির কোনো মিছিলের 4 তারিখের পরে হাঁটতে পারে, বিজেপির সামান্যতম কোনো পদেও নেই। এর বিরুদ্ধে পুলিশের উচিত এই যে মিথ্যা কথা বলেছে এটারও মামলা যোগ করা। ঠিক, আপনি বলছেন উচিত, আমি একমত হচ্ছি, কিন্তু আজকে আমরা আলোচনা করছি সিসিটিভি ফুটেজ এবিপি আনন্দ সামনে আসার এবার 18 তারিখ, দাদা এটা 14 তারিখের ঘটনা। পুলিশ তাকে বিজেপি পরিচয় না জেনেই বা না দেখেই বা না ভেরিফাই করে যদি জামিন দেয়, আমি বলছি তাহলে ঈশ্বর আমাদের রক্ষা করুন, কারণ পুলিশ পারবে না। বিজেপি পরিচয়টা এখানে ম্যাটার নয়, ল উইল টেক ইটস ওন কোর্স। আইন অনুসারে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। যেখানে আঙ্গুল ভেঙেছে সেখানে আমি জানি না, আপনারা বলছেন জামিনযোগ্য ধারা দিয়েছে, কি কি সেকশন হয় আমি দিয়েছে আমি জানি না, যদি আপনারা দেখান তাহলে সলিলদা বসে আছেন, একদম কিন্তু আঙ্গুল ভেঙে গেলে বেলেবল সেকশন দেওয়া যায় না। আমরা এতদিন রাজনীতি করছি, আমরা জানি। ঠিক, ছেলেটি আগাম জামিন কি করে পেলো, পুলিশের সেখানে কি ভূমিকা, এটা দেখা দরকার, এটা সরকার অবশ্যই দেখবে। কিন্তু আমি স্পষ্ট বলতে চাই, এবং এবিপি আনন্দের ক্লারিফিকেশন আমি দিতে চাইছি, এই ছেলেটি বিজেপির কোনো নেতা নয়, কোনো পদে নেই, কোনোভাবে যুক্ত নয়। হতে পারে 4 ঘন্টার বিজেপি হয়েছে, হতে পারে মিছিলে হেঁটেছে, সেগুলোর দায়িত্ব তো আমরা জানি না, কিন্তু আমাকে জেলা সভাপতি বলেছে কোনোভাবে যুক্ত নয়। আশিসবাবুকে মণ্ডল, তোমাদের মণ্ডল সভাপতি, এবং যেটা বিশ্বনাথদা বলছেন, মানে আমি আবার রিপিট করছি, অর্থাৎ এই যাকে দেখা যাচ্ছে, যার বক্তব্য শোনালাম, যার ছবি দেখালাম, আপনাদের বালিগঞ্জের 1 নম্বর মণ্ডলের যুব সভাপতি নয়, এবং কোনো যুব সভাপতিই নেই, কমিটি নেই, যুব মোর্চার কোনো কমিটি দক্ষিণ কলকাতার কোনো মণ্ডলে গঠন হয়নি। সে কি করে যুব মোর্চার প্রেসিডেন্ট হবে? পুলিশের ডেরিলিকশন অফ ডিউটি, এবং পুলিশ করলো না তো, পুলিশকে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমি চাইছি আমাদের এই যে বক্তব্যটা, এটাও আপনারা ক্লারিফাই, মানে আপনি যে ক্লারিফিকেশনটা দিলেন সেটা শিরোনাম করে চলবে, এটা নিয়ে ভাববেন না। কিন্তু সেইখানেই পুলিশের কাজ নিয়ে সংশয়টা আরো গভীর এবং তীব্র হলো প্রশ্নটা। দ্বিতীয় যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে, সত্যি কথা বলতে গেলে 4 ঘন্টার বিজেপি হাজার হাজার লোক হয়ে গেছে। যারা 12টার আগে বিজেপি ছিল তাদের সংখ্যা কম, আর 12টার পরে বিজেপির সংখ্যা বেশি। বিশ্বনাথ দা একটা ঠিক কথা বললেন, বিজেপি কাউকে সদস্যতা দিচ্ছে না, কিন্তু পাড়ায় পাড়ায় বিভিন্ন লোক গেরুয়া ফেট্টি বেঁধে বিজেপির নেতা বলে পরিচয় দিয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। কোথাও এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, একটা মিছিলে হয়তো হেঁটেও যাচ্ছে, বিজয় মিছিলে হেঁটেছে, বিভিন্ন সময় হেঁটেছে, সেটাও মানুষজনকে দেখা। এটাও মেনে নাও যে এবিআরএসএম থেকে শুরু করে বিএমএস থেকে শুরু করে আরএসএস এর বিভিন্ন সংগঠন, আমি বলছি এইটার একটাই সলিউশন আছে, সেটা হচ্ছে এই রকম ক্ষেত্রে এই প্রতারকদের, আমি প্রতারকই বলবো, আপনার দাবি সত্যি ধরলে তো আর কোনো পদের অস্তিত্ব নয়। বেশ, আমি বলছি তাহলে তো একটা দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা দিয়ে দেখান, সঙ্গে সঙ্গে ডাউন
দ্য লাইন বার্তা চলে যাবে দাদা, যে বিজেপির আমি পদাধিকারী না হয়ে মিথ্যে পরিচয় দিলে আমার এই শাস্তি হয়, পিরিয়ড। এবং সরকারের উচিত, পুলিশের উচিত কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু দেখুন, আমি করলো না সেটা কি না, অবশ্যই করা উচিত, করলো না ব্যবস্থা হবে, নিশ্চয়ই সরকার ব্যবস্থা হবে। সবে তো 3টে মাস হলো, আমাদের 100 দিন হলো, আরো 265 দিন এই বছর যাবে, এভাবে ইন্টু 5, 365 ইন্টু 4, এইটা তো 5 দিন আজকে, 365 ইন্টু 4 প্লাস 265 দিন। বিশ্বনাথ দা একটা ইস্যু তুললেন, যেটা হচ্ছে আইএস আইপিএস ইস্যু, মামলা, বা সলিল দাও বললেন আমলাতান্ত্রিক সরকার। দেখুন, আইএস আইপিএস তো বিজেপি তৈরি করবে না, এত অটোমেটিক ভারত সরকার ইউপিএসসি থেকে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে কাজ করেছেন বলে এই সরকারে কাজ করবেন না, বা বুদ্ধবাবুর সরকারে ছিলেন বলে এই সরকারে তাদের ব্যবহার করা যাবে না, এটা তো হতে পারে না। তারা সরকারের ব্যক্তি, সরকারের হয়ে কাজ করবেন, সরকারের তারা আর্মস, সেই হিসেবে তারা কাজ করছেন, এতে দোষের কিছু নেই। না মানে দোষের ওইটা হয় যখন একেবারে শীর্ষ আমলাকে তুমি বিরোধী থাকাকালীন দাগিয়ে দিয়েছিলে, সেই শীর্ষ আমলা শীর্ষ পদেই রয়ে গেছে, যাদেরকে বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাদেরকে নিয়ে সরকার চালাচ্ছে। যাকে একজন বা দুজন শীর্ষ আমলা সম্পর্কে অভিযোগ করছেন, কয়েকটা দিন অপেক্ষা করুন, সেখানেও কিছু ব্যবস্থা সরকার নিশ্চয়ই নেবেন। যেটা আপনারা বারবার আলোচনা করছেন না, 15 বছরে কোথায় যাবে কোথায় যাবে। আচ্ছা, 2021 সালে যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, ভাবুন তো, সেই পোস্টপোল ভায়োলেন্সের কোনো বিন্দু এবার দেখতে পেয়েছেন? কত ঘটনা ঘটেছে, কটা ঘটনা ঘটেছে, আরেক ধরনের। না না, পোস্টপোল ভায়োলেন্স যেটা আমি বলছি, আমি আপনার সঙ্গে কথা, হ্যাঁ নিঃসন্দেহে, কিন্তু আমি বলছি যে আমি সব থেকে কলঙ্কজনক এবং শুধু মানে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেসের ব্যাপার নয়, মানবতার ক্ষেত্রে সব থেকে নাক্কারজনক ঘটনা 21-এর পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে কেন আপনারা তুলনা করবেন? সেই অন্ধকার জগৎ থেকে নিষ্কৃতি পেয়ে 26-এ আপনারা এলেন, কোনো তুলনাই হয় না। আমি একমত আপনার সঙ্গে, তুলনা হতেই পারে না। আমাদের সরকার সবে দায়িত্ব নিয়েছে, রাজ্যটার একটা ব্যতিব্যস্ত অবস্থা। এ কারণে আমি বলছি যে কেউ গরু চুরি করেছে, কে বালি চুরি করেছে, এটা একটা প্রথা হয়ে গেছে। এবার সিন্ডিকেট রাজ একদম গ্রাউন্ড অব্দি পৌঁছে গেছে। ক্লাবগুলো রাতারাতি তারা আগের মুখ্যমন্ত্রীর ছবি পরিবর্তন করে বর্তমান মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে দিয়েছে। ব্যক্তির মধ্যে অনেক, 10টা ব্যক্তির মধ্যে 2টো ব্যক্তি এমন ঢুকে গেছে যে ব্যক্তি এই সিন্ডিকেটগুলোর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। এটা পার্ট অফ দ্য সিস্টেম। আবার অনেকে আপনারা বলেছেন প্রত্যক্ষভাবে যুক্ত ছিল, তারা প্রত্যক্ষভাবে 3.5 ঘন্টার মধ্যে আপনাদের টিকিটে রাজ্যসভায় চলে গেছে, এও তো হয়েছে। দেখুন, যাদের স্মাগলার বলেছিলেন, স্মাগলার, অন্য কিছু নয়, প্রকাশ চিক বড়াই কি বলেছিলেন সুকান্ত মজুমদার? বড়াইকে বাদ দিলে আর বাকি দুজন নিয়ে বাদ কেন দেবো দাদা? সর্বোচ্চ রাজ্যসভায় টিকিট দিয়ে পাঠাবেন, ওটা বলা হয়েছে তো, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বলেছে, তার ব্যাখ্যা কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন। এবার উত্তরটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, এটা একটা প্রচলিত সিস্টেম চলে আসছে। আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই যে আমি 105 দিনের মাথায় পুরো এমন একটা প্রদীপ জ্বালিয়ে দেবো যে এখানে সব চোর, গুন্ডা, বদমাস, সাধু, সন্ন্যাসী হয়ে হরিনাম সংকীর্তন করতে শুরু করে। আমি 1 মিনিট নিচ্ছি, তুমি যখন সর্বোচ্চ পর্যায় থেকে যখন প্রকাশ চিক বড়াইকে নিচ্ছ, তার মধ্য দিয়ে কিন্তু তুমি বার্তা দিচ্ছ যে হ্যাঁ, এই ধরনের যাদেরকে আমি অভিযুক্ত করেছিলাম তাদেরকেই যদি দলীয় পতাকা নিয়ে সাংসদ করতে পারি, তোমরাও কিন্তু লোকাল লেভেলে কাউন্সিলরকে নিতে পারো, তোমরাও লোকাল লেভেলে তৃণমূলকে নিতে পারো, সেই বার্তাটাই তোমরা দিয়েছো। প্রকাশ চিক বড়াইকের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত হোক, কিন্তু যেটা রাজনৈতিক বাকি যে ঘটনাগুলো পাড়ায় পাড়ায় লোকে দেখেছে, অত্যাচারিত হয়েছে, তার সঙ্গে ওই ঘটনার তুলনা হয় মানুষ। কিন্তু আমি বলছি, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন বার্তার কথা, আমি বলছি পরোক্ষ বার্তা বাদ দিন, প্রত্যক্ষ বার্তা কি? যে বিজেপিতে এলে তৃণমূলও ভালো তৃণমূল হয়ে যায়, এক্ষুনি কেউ কাউন্টার করতে পারেন? আমি তার সামনে শুধু একটা ফুটেজ, একেবারে টাটকা ফুটেজ, অশোক দিন্দা তিনি কি বলছেন সেই ফুটেজটা দেখুন, তারপরে বুঝবেন যে তৃণমূল থেকে বিজেপিতে গেলে আক্ষরিক অর্থে কতটা প্রোটেকশন পাওয়া যায়। আমি বলছি এর বাইরে আর কোনো তর্কই চলতে পারে না। অশোক দিন্দাকে ধন্যবাদ যে অন ক্যামেরা, পরে ফুটেজটা পুরো চললে দেখতে পাবেন শেষের দিকে তিনিও হয়তো রিয়েলাইজ করলেন যে ক্যামেরা চলছিল, একটু চমকে উঠলেন। কিন্তু আমি বলছি এর থেকে সৎ স্বীকারোক্তি ইদানিংকালে টেলিভিশনের পর্দায় বা মোবাইলের পর্দায় আপনারা দেখেননি, এ কিন্তু আমি বাজি লড়তে পারি। দেখুন, 2 নম্বর বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়, যারা যারা এখানে সমর্থন করেছে তারা টিএমসি নেই, তারা আর কালীঘাট টিএমসি নেই, ঠিক আছে? তো তারা যখন বেরোবে তাদেরকে কোনো কুকথা কোনো মেম্বার, কোনো আমাদের কার্যকর্তারা না বলে।
আমি ক্লিয়ার বার্তা দিচ্ছি, আপনারা প্রত্যেককে সম্মান জানাবেন। তাদের এলে আমাদের যেরকম মালা পরবে তারাও মালা পরে বেরোবে। কোনো রকমভাবে কোনো যেন কুকথা কেউ যেন না বলে। আমি যদি জানতে পারি তাহলে কিন্তু খুব খারাপ হবে, ঠিক আছে? আমি বলছি এর থেকে স্পষ্ট বার্তা হয়। এর যখন রিপিট টেলিকাস্ট হবে এই অনুষ্ঠানে, তখন আমি পুরো অংশটা দেখিয়ে দেবো যে উনি ঘুরে ক্যামেরা দেখে নিজেই চমকে উঠলেন, সম্ভবত জানতেন না যে এটা রেকর্ড হচ্ছে। কিন্তু আমি বলছি এই সৎ স্বীকারোক্তির জন্য নিঃসন্দেহে মন্ত্রী এবং বিধায়ক অশোক দিন্দাকে অজস্র ধন্যবাদ। কিন্তু এখান থেকে আমি যাব যে বার্তা, আমি সায়ন্তনের সঙ্গে একটা জায়গায় সম্পূর্ণ একমত যে বার্তা স্পষ্ট করে মঞ্চের ওপর থেকে দেয়া হচ্ছে, কিন্তু আমার বক্তব্য সেই বার্তা আদৌ কত দূর পৌঁছচ্ছে দেখুন। যারা এমএলএ হয়েছেন মনে রাখবেন তারা পার্টির ঊর্ধ্বে নয়, পার্টি এখানে শেষ কথা বলবে। খোদ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বার্তা দিচ্ছেন, একবার নয় বারবার বলছেন। সিন্ডিকেট তোলাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, কিন্তু তাতে কাজ হচ্ছে কোথায়? রবিবার নিউ টাউন কনভেনশন সেন্টারে বিজেপির প্রশিক্ষণ শিবিরে তো শ্রমিক ভট্টাচার্য এও বলেন, অনেক বিধায়ক সম্পর্কে অভিযোগ আসছে তারা অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়ছেন, এগুলো বরদাস্ত করা হবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন 20 জন বিধায়ক চলে গেলেও আমাদের কোনো অসুবিধে হবে না। কিন্তু প্রশ্ন হলো, শ্রমিক ভট্টাচার্যকে এতবার এই বার্তা দিতে হচ্ছে কেন? সাধারণভাবে দলের কর্মীদের বলছেন, কে শুনছে ওর কথাটা? উনি একটা রাজ্যের সভাপতি, রোজ বলছেন গুরুগম্ভীর গলায়, তারপর কেউ সে কথাটা শুনছে না। এটা একটা সার্কাস পার্টির মতন হয়ে যাচ্ছে না? শুভেন্দুবাবু কোথাও দাঁড়ালে দেখলে একদম 1 টাকা কেউ চাইলে আমায় জানিয়ে দেবেন। আরে বাবা, তোলাবাজি চলছেই, বিজেপির নেতারাই পরপর তোলাবাজির কথা বলছেন। বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসেছে 3 মাস হলো, তার মধ্যে সিন্ডিকেট তোলাবাজি দৌরাত্ম্যকিতা হলে হাতের বাইরে চলে গেছে। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসার পর এবিপি আনন্দর স্টুডিওয়ে এসে এ নিয়ে মুখ খুলেছিলেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক সিন্ডিকেট রাজ, এই যে তোলাবাজি সিন্ডিকেট রাজ, যেটার বিরুদ্ধে তোমরা প্রতিশ্রুতিপত্র নয় সর্বত্র ঘোষণা করেছো, তোমাকে বলছি, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি। যেদিন আমরা একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেলাম, পরের দিনই কিছু জায়গায় আমি শুনতে পেয়েছি, আমার কাছে খবর আছে, আমি নাম বলে বলছি না, কিছু প্রমোটারের অফিসে গিয়ে তালা মারা হলো। আচ্ছা। আর তাদের কিছু কিছু সাইট বন্ধ করে দেওয়া হলো। 1-2 বিজেপি কর্মী তাদের সঙ্গে ছিল, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি। ডেকে বলে দেওয়া হয়েছে যেটা চলবে না, তাহলে বার করে দেবো পার্টি থেকে। এমনকি আমি একজন পার্টির প্রার্থীকে তাকে ডেকে বলেছি যে তোমার নামে অভিযোগ আসছে, তিনি জয়ী হতে পারেন, এটা আমরা চলতে দেব না। এরপর সম্প্রতি একের পর এক অনুষ্ঠান থেকে এ নিয়ে কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। সমস্ত কিছুর সমাধান করা যায়নি। আমি আমার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল বলছি। সূত্রের খবর, রবিবার রুদ্ধদ্বার বৈঠকে দলের নেতাদের উদ্দেশ্যে শ্রমিক ভট্টাচার্য এও বলেন, উত্তর দমদম, দক্ষিণ দমদম, নিউ টাউন সহ একাধিক জায়গা থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে কোনো বিধায়ক নাকি ফিতে নিয়ে দৌড়ে যাচ্ছেন ফ্ল্যাট মাপতে। এগুলো বরদাস্ত করা হবে না, দরকার হলে পার্টি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, যে অভিযোগে বিজেপি এতদিন তৃণমূলকে বিদ্ধ করত, সেই অশোক কি মাত্র 3 মাসে তাদেরই কাবু করে ফেলেছে? তাহলে শ্রমিক ভট্টাচার্য যদি মন থেকেও তাঁর দলটাকে সুস্থ করতে চান, কিন্তু তাঁর দলের তো কেউ এই কথাগুলো শুনছে না। তিনি বলার পরেও তোলাবাজি চলছে। তিনি এমএলএদের বললেও এমএলএরা জানেন এগুলো কথার কথা, কেউ কোনো ব্যবস্থা নেবে না। তাহলে শ্রমিকবাবুর সব কথা বলে মানে কি আছে? স্রেফ বার্তায় কাজ না হলে কি হবে? বিজেপি রাজ্য নেতৃত্ব কি বড়সড় দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নেবে, নাকি বার্তা দেওয়াও চলবে আবার দাদাগিরি তোলাবাজিও সমান্তরালভাবে চলতে থাকবে? এটা কৌশল নয় তো? এই প্রশ্নও কিন্তু উঠছে রাজনৈতিক মহলে। এবিপি আনন্দ। দেখুন, এই মিষ্টির দোকানের গুন্ডামি, তোলাবাজি, এই ছবিটাকে যদি একটু বড় করে দেখি, তাহলে নিঃসন্দেহে তাতে রক্তের দাগ ইতিমধ্যেই লাগতে শুরু করেছে। আপনারা প্রত্যেকে জানেন যে নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা এবং তার ছেলেকে খুন করা হয়েছে, এবং সেই খুনের ঘটনাটা প্রথমে আপনাদের সামনে দ্রুত একবার রাখবো, তারপর সেই খুন কেন এই বড় ছবিটার একটা অংশ হয়ে গেছে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে সেটায় আসবো। কিন্তু আগে ঘটনাটা একবার মনে করিয়ে দিই।
জেলে বসে কি কংগ্রেস নেতা ও তার ছেলের খুনের ছক কষেছিলেন তৃণমূল নেতা? ক্ষমতা গেলেও কি এখনো বেপরোয়া তৃণমূল? তাদের সন্ত্রাসের রাজনীতির কি শেষ নেই? নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের ঘটনায় ঘুরে ফিরে আসছে হাজারো প্রশ্ন। এই ঘটনায় মঙ্গলবার রশিদুল বিশ্বাস ও লাদেন বিশ্বাস নামে আরও দুজনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, একটি দোনলা বন্দুক ও একটি 7mm পিস্তল। এই অস্ত্র দুটি খুনের জন্য ব্যবহার করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্বাধীনতা দিবসের রাতে দুষ্কৃতী দলের গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় কংগ্রেসের নদিয়া জেলার সহসভাপতি আনিসুর রহমান ও তার ছেলে আবু সুফিয়ান রহমানকে। শনিবার রাত তখন 9টা। বেথুয়া ডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা ও তার ছেলে। পুলিশ সূত্রে দাবি, নাকাশিপাড়ায় বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে নাগাদি রেলগেটের কাছে আগে থেকেই ওঁত পেতেছিল দুষ্কৃতী দল। আন্ডারপাসের বাইরে অপেক্ষা করছিল একটি কালো রঙের স্করপিও। প্রত্যক্ষদর্শীদের দাবি, কংগ্রেস নেতার গাড়ি আন্ডারপাস থেকে বেরোতেই হামলা চালানো হয়। গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন। কংগ্রেসের অভিযোগ, খুনের পেছনে রয়েছে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি জুব্বার শেখ। রাজ্যে পালা বদলের পর তাকে একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে, কিন্তু জেলে বসেই তিনি খুনের ষড়যন্ত্র করেছেন বলে অভিযোগ। খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবিকে, যিনি তৃণমূল পরিচালিত হরনগর পঞ্চায়েতের প্রধান। আজকে ক্ষমতায় নেই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওদের যেই কালচারটা, বিরোধীদের হত্যা করো, বিরোধী শূন্য করো, বিরোধী মুখ বন্ধ করো, সেই কালচার থেকে, সেই সংস্কৃতি থেকে তৃণমূল কংগ্রেস আজও বেরোতে পারেনি। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক এবং যেই বা যারাই এর পেছনে জড়িত রয়েছে প্রশাসন তাদেরকে ধরুক এবং তাদের সর্বোচ্চ শাস্তি যাতে হয়। নদিয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে খুনের ঘটনায় 10 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত ধরা পড়েছে 7 জন, তার মধ্যে 4 জনের নাম এফআইআরে নেই। মঙ্গলবার ঘটনাস্থলে যায় এইমসের মেডিকেল টিম। ঘটনার দিন কংগ্রেস নেতা ও তার ছেলে যে গাড়িতে ফিরছিলেন সেই গাড়িটিও খতিয়ে দেখেন তারা। প্রদ্যোৎ সরকার, এবিপি আনন্দ, নদিয়া। দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্যি যে জেলে থেকে খুনের চক্রান্ত এ রাজ্যে কিন্তু নতুন কোনো ঘটনা নয়। জেলে থাকলেও আদালতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কা দিয়ে সাক্ষীকে খুনের চেষ্টা করেছিল, এই অভিযোগ উঠেছিল সেই সন্দেশখালীর একদা হত্যাকর্তা বিধাতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। একসময় স্বয়ং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে গরাদের আড়ালে থেকে নাকি তোলাবাজি করছেন মুর্শিদাবাদের তৎকালীন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তার আগে 2020 সালে টিটাগড়ে বিজেপির বাহুবলী নেতা মনীশ শুক্লা খুনের ঘটনায় জেল থেকে খুনের ছক কষার যাবতীয় তথ্য উঠে এসেছিল। আর এবার আপনারা দেখলেন নদিয়ায় কংগ্রেস নেতা আর তার ছেলেকে খুনের ঘটনাতে একই রকম অভিযোগ উঠছে। রাজ্যে পালাবদলের পর একাধিক মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি জুব্বার শেখ। সে নাকি জেলের মধ্যে বসে খুনের চক্রান্ত করে নদিয়ার নাকাশিপাড়ায় সপুত্র এই কংগ্রেস নেতাকে গুলি করে খুন করিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে জুব্বার শেখের স্ত্রী ফতেমা বিবিকে, যিনি আবার হরনগর তৃণমূলী প্রধান পঞ্চায়েতের। দেখুন, এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে এটা মানতে হবে যে ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও তৃণমূলের নেতা নেত্রীরা কোথাও একটা থেকে প্রভূত সাহস পাচ্ছে। আমার পরের বক্তা সৌম্যর কাছে আমার প্রশ্ন থাকবে, যদি এই অভিযোগ সত্যি হয়, কংগ্রেসের বলা এই অভিযোগ সেই অবস্থা যদি এখন থাকে, তাহলে বিজেপিকে আটকাতে কংগ্রেস আর তৃণমূল এ রাজ্যে কোনোদিন কি কাছাকাছি আসতে পারে এতজন কর্মী এবং নেতার রক্তের ওপর দিয়ে? কি বলে সৌম্য? সুমনদা, প্রথমেই বলি, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা করছেন এটা বিষয়টা নিয়ে। তো একটা জিনিস আমি বলি যে পরিস্থিতি তো বদল হয়নি, সরকার বদল হয়েছে। পরিস্থিতি কোথায় বদল হলো? 11 কোটি মানুষ দাঁড়িয়ে দেখছে 100 দিনের সরকার, 106 দিন 7 দিন বলছে। মানে তৃণমূলের চুরি, লুট, পাট, খুনের সিন্ডিকেটের যত অভিজ্ঞ প্রফেসররা ছিল এই রাজ্যে, তারা এখন বিজেপিতে ডেপুটেশনে গেছে, গিয়ে সেখানে পড়াচ্ছে কী করে করতে হবে। আমি খুব ক্রূর ভাষায় বলছি সুমনদা, এই জব্বর তার মানে অপারেট করতে পারে লকআপে থেকে, থানায়, জেলে থেকে। ফতেমা বিবিদের এই তো 100 কোটি টাকার সম্পত্তি, জমি হাঙড়, থানার কাছে, নাকাশিপাড়া থানার কাছে খবর ছিল, বারবার অভিযোগ করা হয়েছে। একে খুন করার একদিনের চেষ্টা করা হয়নি। এই
তার মানে তুমিও বলছো যে কি ভয়ঙ্কর ক্ষমতা যে 100 দিনের সরকার চলে যাওয়ার পরও জেলের ভেতর থেকে পরিকল্পনা করে এক খুন করা যায়। দুই হচ্ছে, আমি তোমায় মনে করিয়ে দেবো, এই সরকারের এসে প্রথম প্রশাসনিক কাজ হয়েছিল যে জেলে রেড করা, এবং সম্ভবত 100-র বেশি সিম কার্ড পাওয়া গেছিল এবং প্রচুর গ্রেফতার হয়েছিল। জেল কর্মীদের সঙ্গে নেক্সাসে সমস্ত কয়েদিরা টেলিফোন এবং যত ধরনের বেআইনি কাজ সব হচ্ছিল, সেটা এই সরকার এসে রেডও করে। তার মানে কিছুই হয়নি। একদম, আমি বলছি এই যন্ত্রটাকে যে জেলে বসে অপারেট করছে ফতেমা বিবি, তার সাথে থানার আইসির কি যোগাযোগ? অবিলম্বে তদন্তের মধ্যে আনা উচিত যে কেন সে থানার সামনে দাঁড়িয়েছিল, থানায় প্রতিদিন রেকি করে একটা খুন করা হলো। আন্ডারপাসের মধ্যে একজন খুন করেছে, একটা গ্যাং তারা গিয়ে দাঁড়িয়ে থেকে খুন করলো এবং এনশিওর করে খুন করলো। ছেলেটাকে প্রথমে মার্ডার করলো, বুকে পিঠে গুলি করলো, তারপরে তাকে সোট দিয়ে মারলো পেছনে। তারপরে তার বাবা এসে যখন আটকাচ্ছে যে আমাকে মেরে ফেলো, আমার ছেলেটাকে ছেড়ে দাও, একটা বাচ্চা ছেলে, তার কোনো অপরাধ নেই, সে রাজনীতির সঙ্গে যুক্ত নয়, তারপরে তার বাবাকে খুন করলো। এটা একদিনের ঘটনা। কিন্তু আমি বলছি সৌম্য, এই অভিযোগই তো ঝালদায় উঠেছিল, ওই থানার আইসি এবং পলিটিক্যাল কানেকশন। কিন্তু প্যারাডাইম শিফটটা যেখানে, সেটা হচ্ছে পলিটিক্যাল। ঝালদার সময় তৃণমূলের সরকার ছিল, এখন বিজেপির সরকার। বদল হয়েছে, আমি বলছি সরকার বদল হয়েছে, সিম্বল বদল হয়েছে, কিন্তু আপনি পরিস্থিতি বদল হয়নি। তৃণমূল ট্যুর দিকে যাচ্ছে, আর কন্ট্রোল কারা আপনি দেখুন। আজকে যে বলতে চাইছি, এই ভদ্রলোককে, আমাদের এই নেতাকে ঘূর্ণিতে কৃষ্ণনগরে খুন করার চেষ্টা করা হয়েছে, তারপরেও পুলিশের ইনঅ্যাকশন। মুখ্যমন্ত্রী আগেই বলে দিচ্ছেন যে অপরাধী তৃণমূল কংগ্রেস। ইজ ইট অ্যাকসেপ্টেবল যে আপনি তদন্তের আগেই বলে দিচ্ছেন তৃণমূল খুন করেছে? ইজ ইট অ্যাকসেপ্টেবল? তার মানে কারা খুন করেছে? তৃণমূল খুন করেছে, না বিজেপি খুন করেছে, না কংগ্রেস খুন করেছে, না দোষী খুন করেছে? কে খুন করেছে? কোন সুপারি খেলা? পুলিশকে তদন্ত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে কারা ছিল, কতজন ছিল, কোথা থেকে এসেছিল। তার আগেই মুখ্যমন্ত্রী দাগিয়ে দিচ্ছেন। এ তো একই। আজকে শুভেন্দু অধিকারী, আগে মমতা ব্যানার্জি করতেন একই জিনিস, ওরা করতো, এখন এরা করছে। আপনি বলুন তো কি তফাৎ হয়েছে? আজকে আমরা বলছি না বিজেপি, আমাকে বলতে দাও তার ভিত্তিতে মুখ্যমন্ত্রী আজকে পরিবারের অভিযোগটা প্রথমে ছিল তৃণমূলের অপরাধীদের ইনঅ্যাকশন। আজকে ইনঅ্যাকশনের কথা বলছিলেন আপনারা, একটু আগে আলোচনা করছেন ইনঅ্যাকশন। অনেকদিন তো খায়নি, গিয়ে বলেছে যে তৃণমূলের সময় 5 কোটি টাকা দিতে বছরে, বা 5 লাখ টাকা দিতে, আমাদের না দিয়ে কোথায় যাবে? চলে গেছে সব রাতারাতি, জামা কাপড় বদল করে এখন উত্তরীয় পরে নিয়েছে গেরুয়া রঙের, সেই তো সব তৃণমূলের, এখন বিজেপি হয়ে গেছে। আপনি অবাক হচ্ছেন কেন? আমি বলছি যে এরা সব তৃণমূলের অভিজ্ঞ কাটমানি সিন্ডিকেট, তোলাবাজ, খুনের প্রফেসর। এরা এখন বিজেপিতে গিয়ে ট্রেনিং দিচ্ছে, ডেপুটেশনে গেছে বিজেপিতে, ট্রেনিং দিয়ে আবার সেখানে প্রতিষ্ঠিত হবে। আজকে সায়ন্তন খুব সুচারুভাবে বললো 4 তারিখের পরে এরা বিজেপি। দায়কার আমরা গিয়ে কি একটা ডবল ইঞ্জিনের সরকার, আমরা গিয়ে কি মানে ট্রাম্পকে গিয়ে ধরবো? পশ্চিমবঙ্গের সরকারটা কার? বিশ্বনাথ দা অনেকগুলো কথা বললেন, কিন্তু সায়ন্তন একটা ফ্যাকচুয়ালি সঠিক কথা বলেছে, সেটা হচ্ছে এই পঞ্চায়েত প্রধানের, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে প্রথম অভিযোগ কিন্তু করে কংগ্রেস নেতার পরিবার, যিনি খুন হয়েছেন। ফ্যাকচুয়ালি কারেক্ট না, আমি জিজ্ঞাসা করছি, সেটার অনুসারে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিশ্বনাথ বলছেন যে সমন্বয়ের অভাব। আমরা কি এখানে বিজেপির পার্টির ইন্টারনাল ব্যাপারে আলোচনা করতে এসেছি? আমরা কি এখানে বিজেপি পার্টি কিরকম ভালোভাবে চলবে না খারাপভাবে চলবে, আমরা সেই আলোচনা রেকটিফিকেশন করতে এসেছি? নাকি একটা সরকারকে অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে প্রশ্ন করতে চাই যে কেন আজকে এরকম ঘটনা 100 দিনই বা ঘটবে? সায়ন্তন বলছে আগে এরকম বিরাট ঘটনা ঘটতো, এখন আমি দেখলাম বলছেন যে এরকম এক ঘটনা ঘটছে। মানে আমার ছেলে বলছে আমার ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে ভাই। কেন? বলে 2 নম্বর পেয়েছে। বলে কেন? আগে তৃণমূলে 1 নম্বর পেয়েছিল, তাই ফার্স্ট হয়ে গেছে। বিষয়টা এইরকম দাঁড়াচ্ছে, মানে ওরা খুন করেছে 100টা, আমি যদি এখন 100 দিনে যদি 50টা খুন হয়, তাহলে আমার সরকারটা এখন পর্যন্ত ভালো আছে। অদ্ভুত ব্যাপার, এটা বলা যাবে না, ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। আর এই যে বলছেন 22 জন এমএলএ, আসলে ব্যাপারটিকে যে ভালো তৃণমূল, এত যদি ভালো তৃণমূল থাকে, পাড়ায় এত ভালো তৃণমূল ছিল 4 তারিখের পরে, কি দরকার ছিল তৃণমূলের সরকারটার বিরুদ্ধে এত আন্দোলন করা? কি দরকার ছিল? আমরাও প্রতিদিন টেলিভিশন চ্যানেল সহ রাস্তাঘাটে তৃণমূলের বিরুদ্ধে, শুধু একা বিজেপি সরকারটা ক্ষমতা এসছে, পশ্চিমবঙ্গে অন্য বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেনি এই দিন দেখার জন্য? আজকে তৃণমূল 2 প্রতিস্থাপন হয়েছে, এবং এই তৃণমূল প্রতিস্থাপনের জন্য দেখুন পাড়ায় যারা আজকে সিন্ডিকেট, তোলাবাজি, চুরি, লুটপাট শুরু করেছে, তারা আজকে তাদের মাথার উপরে হাত দিয়েছে বিজেপি। তারা দেখছে কোনো কন্ট্রোল নেই, কেন কন্ট্রোল নেই? আমরা বিজেপির কথা কেন শুনতে যাবো যে বিজেপির দল বন্ধ হয়ে গেছে, বিজেপিতে ঢুকছে না? আমরা এসব শুনতে যাবো না। পুলিশ কি করছে? ঘুমোচ্ছে। একদম
পাশাপাশি খুনের কথা যখন উঠলো তখন ককরোচ জনতা পার্টির সমর্থকের বাবাকে পিটিয়ে মারার অভিযোগ কিন্তু এই রাজ্যে উঠল। দেখুন, বাঁকুড়ায় ককরোচ জনতা পার্টির সদস্যের বাবাকে খুনের ঘটনা নিয়ে এখনো তোলপাড় চলছে। ওরা বলছে যে মোদির দেশে থাকবি, মোদির হয়ে খাবি আর মোদির বিরুদ্ধেই যাবি তুই। নিট কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে অংশ নিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা আব্দুল হাফিজ। গ্রামে ফিরে খোঁজ নিতে গেছিলেন এলাকার প্রাইমারি স্কুলটা বেহাল কেন। অভিযোগ তারপরই ককরোচ জনতা পার্টির সেই সদস্যের উপর চড়াও হয় বিজেপির লোকজন। বাঁচাতে এলে মারধর করা হয় তার বাবা শেখ মোহাম্মদ মাফিককেও। তাকে এমন মারধর করা হয় যে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। আমার স্বামীর যদি না বিচার হয়, আমার মতো কত স্বামী বিচার পাবে না, কতজন মানুষ আতঙ্কে থাকবে। আমি চাই না যে কোনো মেয়ে আতঙ্কতে থাকুক। যদি আতঙ্কেই রইলেন তো দেশ স্বাধীন কি করে হলো? দেশ কি করে স্বাধীন হবে? একে স্বাধীন বলে আমার তো মনে হয় একে স্বাধীন বলে পরাধীনের থেকেও পরাধীন। आज नफरत की राजनीति की वजह से अब्दुल ने अपने पिता को खो दिया। क्या बात कर रहे थे उसके पिता, क्या बात कर रहा था अब्दुल? स्कूल ठीक कराने के लिए लड़ रहे थे, क्यों उनके ऊपर हमला किया गया? जैसे कि हमने देखा इस देश में नफरत की राजनीति चल रही है कुछ कई साल, पिछले 10 साल से। उसी का शिकार अब्दुल और उसका परिवार हुआ है, उसी की वजह से उसके पिता की जान गई है। उसके बाद भी ये देशभक्त अब्दुल का देश प्रेम है कि वो कह रहा है कि भैया कोई बात नहीं, मैं फिर से कल बाहर निकलूंगा, मैं फिर से स्कूल जाऊंगा। এই হত্যাকাণ্ডে যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে অষ্টম মাঝি নামে একজন বিজেপির প্রাক্তন বুথ সভাপতি রয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে শেখ আজাদ ও শ্রীকান্ত মাঝিকে, যারা বিজেপির সমর্থক বলে পরিচিত। মঙ্গলবার নিহতের বাড়িতে যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। নতুন সরকার এলো, আসার পর আমরা দেখলাম যারা তৃণমূলের সেই গুন্ডা বদমাস ক্রিমিনাল তারাই রাজত্ব করছে, তারাই খুন করছে। তৃণমূলের যারা গুন্ডা ক্রিমিনাল বদমাস তারা সব বিজেপি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এইগুলো করাচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের লোক জড়িত এবং তারাই এই সমস্ত হামলা করিয়ে নানাভাবে তাদের নিজেদের রাগ মেটানোর কাজ করছে। ভোট হলো, ফল বেরোলো, রাজ্যে পাল্টালোটা কি? রাজনৈতিক দলগুলির মধ্যে এখন এই নিয়ে চাপানোতর চলছে। তুহিন অধিকারী, দীপক ঘোষ ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না যে তৃণমূল আমলে গত 15 বছরে তৃণমূলের 4 আনা 8 আনা এমনকি কুচো নেতাদের তোলাবাজি, গুন্ডামি, দাদাগিরি আর দিদিগিরিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বিজেপির অনেক নেতা যে জুতোতে পা গলাতে চাইছেন, সেই জুতোটা যে তৃণমূল আমলেই একটা বৃহৎ আকৃতি নিয়েছিল সেটা নিয়েও সন্দেহের কোনো অবকাশই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই মঞ্চের ওপর থেকে বানিয়ে দিতেন যে সিন্ডিকেট রাজ চলবে না, আর তত এ রাজ্যে সিন্ডিকেট রাজ জাঁকিয়ে বসত। আর চিরকালই তৃণমূলের সেই নীতি, রায়গঞ্জে বেল আর মাসদিয়ায় জেল, অর্থাৎ রাজনৈতিক রং বুঝে পুলিশের অ্যাকশন। সুতরাং অনির্বাণ বিজেপির সমালোচনা করতেই পারে, কারণ ও এখনও ভালো তৃণমূল হয়ে যায়নি, নিশ্চয়ই করবে। ইনফ্যাক্ট আজকে ভালো তৃণমূলের 2 জন বড় নেতার বক্তব্য দেখাবো যারা পরপর কিন্তু বিজেপি নেতাদের বিরুদ্ধে, বিজেপির নীতির বিরুদ্ধে মুখ খুলছে। কিন্তু দিনের শেষে অনির্বাণকেও বোধহয় মানতে হবে যে তোলাবাজি আর পক্ষপাত দুষ্ট প্রশাসনের স্কুলটাও তৃণমূলের, আর সেই স্কুলের হেডমাস্টার মশাইও তৃণমূলের। আর তৃণমূলকে ছাড়িয়ে যেতে বিজেপির এখনও কিন্তু অনেকটা সময় লাগবে। অনির্বাণ মানবে না, কিন্তু প্রথম 100 দিনের মধ্যেই এইরকম ত্রাহি মধুসূদন রব সাধারণ মানুষের, এইটা কিন্তু ভালো খারাপ মন্দ তৃণমূল কেউ করে উঠতে পারেনি। কারণ গুপ্তার ব্রাদার্সের যিনি মালিক তিনি নিজে মুখে বললেন না কংগ্রেস, না সিপিএম, না তৃণমূল, আমরা এইসব আমাকে না সিপিএম, না কংগ্রেস, তিনটে বলে এটা আমাদের ফেস করতে হয়নি। আচ্ছা, এইখানে তারপরে এই বেলেবেল সেকশন আর নন বেলেবেল সেকশনে এত কথা উঠছিল, ওই অভিযুক্ত ব্যক্তি তিনি তো বেল পেয়ে গেছেন, নিজেই মুখে বললেন যে সেকশন যাওয়ার কথা গ্রিভাস হার্টের সেকশন 116G হওয়ার কথা। আমি জাস্ট এক লাইন পড়ে দিই, ফ্র্যাকচার অর ডিসলোকেশন অফ আ বোন অর টুথ, আঙুল ভেঙেছে ডিসলোকেশন, এখানে নন বেলেবেল সেকশন ছাড়া কিছু হওয়ারই কথা নয়। এবার সে ব্যক্তিটি 4 দিন 5 দিন হলো তিনি ঘুরে বেড়াচ্ছেন, এখন অবধি তার কিছু হয়নি। এখানে মানে ভাগ্যে সেই সিসিটিভি ফুটেজ দেখালাম, সেই জন্য সায়ন্তন খোঁজ নিলেন এবং আমরা জানতে পারলাম যে যে পদের কথা বলা হচ্ছে সেই পদে তিনি থাকেন না। কিন্তু আমি এখানে একটা সন্দেহ প্রকাশ করছি। দেখুন, বিজেপি তো বিশ্বের বৃহত্তম দল, তাদের মণ্ডলে এখনো ফাঁকা রয়েছে।
এটা বিশ্বাস করতে হবে? তো বিশ্বের বৃহত্তম দল তো ক্ষমতায় এসছে, এখন ওদের মণ্ডল পদ ফাঁকা, নাকি এটা পিঠ বাঁচানোর জন্য এখানে বলে দেওয়া হলো? কেউ তো দেখতে যাচ্ছে না। দাদা আপনার মাঝখানে বলিনি, আমি আসছি, তৃণমূল খুব খারাপ, কিন্তু তৃণমূলের সাংসদ বিধায়করা খুব ভালো, যারা আপনাদের সমর্থন করবে। যখন মোদির পাশে দাঁড়াবে তারা করবেন তো দাদা, না একদম অভিষেক ব্যানার্জি করবেন তো? গায়ে লাগছে তো, জানি তো গায়ে লাগছে। অভিষেক ব্যানার্জি সমর্থন। এবার আমি শেষ করতে আরে শেষ করতে দিন। অনির্বাণ শেষ করুক, তার মধ্যেখানে আমি দ্রুত একবার দেখিয়ে নিই যেখানে নিজের পদের কথা এই অভিযুক্ত বলছেন, এক্স্যাক্টলি কি বলেছেন দেখাবো। मेरा नाम बोलिए, विजय त्रिपाठी मेरा नाम है, उस मोर्चा का प्रेसिडेंट है, ये पूरा बालीगंज मंडल वन का। बाहर निकाल के मारेंगे, थाना में बोलना है, मेरा नाम बोलिए, मेरा नाम बोलिए, विजय त्रिपाठी मेरा नाम है, उस मोर्चा का प्रेसिडेंट है, ये पूरा बालीगंज मंडल वन का। এ তো আমি অনির্বাণ প্রতারণার ধারা যুক্ত হওয়ার কথা। যে প্রতারণা, সে বলছে থানা মে মেরা নাম বলিয়ে, সে বলছে থানা মে মেরা নাম বলিয়ে, মানে থানাতে গিয়ে বলুন আমি বিবেক ত্রিপাঠী, থানা কিচ্ছু করবে না, তাই তো হয়েছে। তাহলে এখানে কার কথা? একদম এখানে সে বিজেপির মন্ডলের সভাপতি কি নয় সেটা ইম্যাটেরিয়াল, শুধু তাই নয়, সে এখানে বুকটুকে বলছে আমি ব্রাহ্মণ। আপনি ভাবুন আমরা কোন জায়গায় পৌঁছালাম। আমরা বারবার বলতাম বিজেপি ক্ষমতায় এলে আমরা 200 বছর পিছিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে। আজকে ব্রাহ্মণত্বের দাবি জানিয়ে সে বলছে আমি যা খুশি তাই করব। আজকে আমরা এই দিনটা দেখতে চেয়েছিলাম, রাজা রামমোহন বিদ্যাসাগর এই দিনটা। হাফ ক্রিমিনাল বা অভিযুক্তকে দেখে তুমি বড় ছবিটা কেন চিন্তা করছো? না না না, মানে ও ব্রাহ্মণের কথা বলছে বলে সায়ন্তন বসু। না না, আমি সায়ন্তনদাকে ব্যক্তিগতভাবে কিছু বলছি না, কিন্তু আমি তৃণমূল খুব খারাপ ছিল, সিপিএম খারাপ ছিল, সবাই খারাপ ছিল। কোনোদিন কাউকে নেতাকে গিয়ে বলতে দেখেছিলাম আমি ব্রাহ্মণ, কি আমি অমুক, আমি তমুক, অতএব আমাকে এক্সট্রা ফেসিলিটি দিতে হবে? এটাই এখন শুনতে হচ্ছে। দ্বিতীয় কথা, থানার কথা যখন উঠছে, 2-3 দিনের ঘটনা, এন্টালি থানা, দিলীপ রাম এবং প্রিয়াঙ্কা টিবরেওয়ালের 2 গোষ্ঠীর মারামারিতে থানায় তালা দেওয়া হয়েছিল। কে গ্রেপ্তার হয়েছে? একটা কেউ গ্রেপ্তার হয়েছে? কোনো খবর দেখাতে পারবেন? এটা তো বলতে পারবেন না সায়ন্তন দা দিলীপ কুমার রাম আমাদের দলের কেউ না, আমাদের কোনো পদে নেই, এটা বলতে পারবে না। প্রিয়াঙ্কা টিবরেওয়াল আমাদের কেউ না, বলতে পারবে ওরই পদ চলে যাবে যদি সব বলতে যায়। তো এইখানে আমি এগ্রি করছি, কিন্তু আমি বলছি যে এই বিপটা না আমি কেন দিয়েছি, যে এই বিপটা শুনলে তোমার আবার অনুব্রত মণ্ডলের ওই টেলিফোনিক সংলাপের কথা মনে পড়বে। একদম আমি আবারও বলছি অনুব্রত মণ্ডল যা করেছিলেন খুব খারাপ কাজ করেছিলেন, হাজার সমালোচনা। তোমরাই বা গ্রেফতার হয়েছে? আমি আসছি, গ্রেফতার হয়নি, পুলিশ বিচার পেয়েছে, হয়নি তো? একই মামলা কিন্তু এখনো স্ট্যান্ডিং, যা তৃণমূল তাই বিজেপি, সেই মামলা এখনো স্ট্যান্ডিং, কিন্তু ফৌজদারি মামলা, সে তামাদি হয় না, গ্রেফতার করুক না। আজকে এখানে নাকাশিপাড়ার যে ঘটনার কথা হচ্ছে, আমি আপনাকে বলছি এই তৃণমূল যে নেতার বিরুদ্ধে আঙুল উঠছে, খোঁজ নিয়ে দেখুন তিনি কোন তৃণমূল। এখন সে যে খুন করাতে পারলো, জেলে বসে কি করে পারলো, খোঁজ নিয়ে দেখুন। আপনি 2019 সালে নরেন্দ্র মোদীর ভাষণের একটি অংশ শোনালেন, সেখানে তৃণমূলের তোলাবাজি নিতে অনেক কথা বলছেন। যে এলাকায় দাঁড়িয়ে তিনি এই কথা বলছেন, সেখানকার তৃণমূলের যে কোটানকোট তোলাবাজ, সে এখন কোন দলে আছে আপনি খোঁজ নিয়ে দেখুন। এই বিজেপি সরকারই তৃণমূল প্রধানকে কিন্তু গ্রেফতার করেছে। না না, তুমি যে ইঙ্গিতটা দিচ্ছ গ্রেফতার করবে না, আমি বলছি যে করার পরেও গ্রেফতার করবে না। আমি বলছি যে যদি নেক্সাসই থাকতো তাহলে গ্রেফতার কেন করতো? এখানে কংগ্রেস নেতা খুন হয়েছে, এরপরে উপায়টা কি ছিল? পুলিশের গাফিলতি নিয়ে কথা হচ্ছিল, সায়ন্তনদা বলছিলেন সময় দিন আমরা করব। বারুইপুরে শুভেন্দু অধিকারী নিজে 72 ঘন্টা সময় দিয়েছিলেন যে পুলিশকে 72 ঘন্টার মধ্যে আমি সাসপেন্ড করবো, যার গাফিলতি আছে। মেয়েটি কিন্তু মারা গেছিল, কাকে সাসপেন্ড করেছে? আমি আপনাকে বলছি, আগের দিনও বলেছিলাম আমার নিজের অভিজ্ঞতার ঘটনা, কলকাতা পুলিশের মধ্যে প্রাইম এরিয়ার থানার বড়বাবু কোনো রকম অভিযোগে আমল দিচ্ছেন না। প্রাইম লোকেশনের থানা, আমি নাম বলছি না, যে অবস্থায় পুলিশ চলছে, আবারও আপনাকে বলছি কোনো কাজ পুলিশের কাজ পুলিশ করছে না। এখানে আমরা হাজার রাজনৈতিক তর্ক বিতর্ক করতে পারি, কিন্তু পুলিশ সিস্টেম ইজ ইন শ্যাম্বলস। এটা যদি খোদ পুলিশ মন্ত্রী না বোঝেন। আর একটা কথা বলি, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় 11ই মে যে কথা বলছেন, আর 17ই অগস্ট সেই একই কথা বলছেন। আপনারা ভাবছেন উনি নিয়ন্ত্রণ করতে পারছেন, ওসব কিছু নয়। উনি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন শুভেন্দু অধিকারী অবদার্থ। কারণ দলীয় স্তরে তো তোলাবাজি আটকানোর কাজ নয়, তোলাবাজি আটকানোর কাজ তো পুলিশের। উনি যে বারবার করে বলছেন না আমাদের এই হচ্ছে ওই হচ্ছে, এটা আসলে শুভেন্দু অধিকারীকে মেসেজ দিচ্ছে যে ভাই তুমি কিন্তু পারছো না, তোমার গর্দানটি রাজনৈতিকভাবে যাবে যে কোনো মুহূর্তে। আমি অনেকে বললেন, বারবার একটা আসলো যে 15 বছর আর 100 দিন। 15 বছরের মুখ্যমন্ত্রী কতগুলো ইন্ডাস্ট্রি ইউনিট উদ্বোধন করেছেন, একটাও দেখান আপনাদের কাছে থাকলে। বহু আছে। ইতিমধ্যে 100 দিনে 3টে ইন্ডাস্ট্রিয়াল ইউনিটের উদ্বোধন করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী, এবং তার মধ্যে সবথেকে বড় অমিত মেটালিক্স, যেটা পুরুলিয়াতে হচ্ছে, গতকাল সম্ভবত তার উদ্বোধন হয়েছে। এটা হচ্ছে পার্থক্য। 3টা না 5টা করেছে,
আমি বড় কথা বলছি, সেই কারণেই তো বলছি আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। পাঁচটা উদ্বোধন হয়েছে, এবং মানে শিল্প এবং বিনিয়োগের ক্ষেত্রে মানুষ কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা ন্যায্য সময় দেবেন, যেটার জন্য দেবেন না সেটা হচ্ছে তোলাবাজি বন্ধে, যেটা করতে কিচ্ছু লাগে না, সদিচ্ছা লাগে। বারুইপুরে যখন প্রশ্ন উঠছে তখন জমা খরচের কথা আসছে, আর বারুইপুরের সঙ্গে তুলনা করুন হাঁসখালির মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, তুলনা করুন কামদুনির মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট, তুলনা করুন পার্ক স্ট্রিটে সরকারের অ্যাটিটিউড। কাজেই যখন ওই 15 বছর আর 100 দিনের পার্থক্য করবেন তখন এই পয়েন্টগুলো আনতে হবে। বিচ্ছিন্ন 4-5টা ঘটনা, একজন এক প্রকার প্রতারণা করে পোস্টের কথা বলছে, কিছু লোক কোথাও মারামারি করছে, এতদিন তো শুনতাম বিজেপি কোথায়। আমি বলছি 100টা আমার এবং আপনার 100টা সমালোচনা থাকতে পারে সৌগত রায়, কিন্তু 80 বছরের উপর একজন মানুষকে রাস্তায় আটকে যেটা হয়েছে, আপনি বলুন আপনি সমর্থন করেন? 80 বছর কেন বলছেন? যে কোনো জনপ্রতিনিধি, যে কোনো, আমি বলছি এই ধরনের কথা বলা, এই ধরনের আচরণ করা খুব খারাপ কাজ। পুলিশ কি ব্যবস্থা হলো? অবশ্যই পুলিশের, আমরা একমতই রয়েছে, খুব খারাপ ঘটনা, তারপর কিছু হয় না। সমস্যাটা বুঝুন, পুলিশ অভ্যাস হারিয়ে ফেলেছে, পুলিশ অভ্যাস 15 বছরে হারিয়ে ফেলেছে। আজকে শুভেন্দু অধিকারী, কালকে দিলীপ ঘোষ, পরশুদিন সুকান্ত মজুমদার, তারপরের দিন রাহুল সিনহা, তারপরের দিন শ্রমিক ভট্টাচার্য, জগৎ প্রকাশ নাড্ডা, তাহলে আমি বলছি এখানে আমরা 7 জন আছি সায়ন্তন, হ্যাঁ সময় লাগবে। আমি বলছি ঈশ্বর না করুন রাস্তায় কেউ আক্রান্ত হলে তারপরে পুলিশের অভ্যেস হারিয়ে গেছে। আমি সায়ন্তনের সঙ্গে একমত হতে আশঙ্কা প্রকাশ করছি, তার কারণ হচ্ছে যে একজন মানুষ তিনি যদি রাস্তায় আক্রান্ত হন গুন্ডা বাহিনীর দ্বারা, সোজা কথা, তাতে পুলিশের যদি 1 বছর লাগে যে সেই তাকে ফ্রিডম অফ মুভমেন্ট অথবা মানুষ হিসেবে, বিধায়ক বাদ দিন, সেই ন্যূনতম সম্মানটা মানুষ রাস্তা থেকে নিগৃহীত হতে হচ্ছে একজন মানুষকে, তার বয়স বাদ দিন। আমি বলছি এই ঘটনা কিন্তু বঙ্গ সমাজ মেনে নেবে না, স্পষ্ট বার্তা দিতে হবে। আমি কি দলের বাইরে? বিশ্বনাথ, আপনার কি মনে হয় আমি দলের বাইরে? না না, দলের অধিকারী হিসেবে ঠিক এই জায়গা থেকে আমি তুলে দিলাম যে ঘটনা নিয়ে এত উচ্চগ্রামে তর্ক হচ্ছে, সেই ঘটনাটা একবার আপনাদের দেখিয়ে দিই। মুহুর্মুহু গাড়ির বনেটে চাপড়, কালো পতাকা, সেই সঙ্গে স্লোগান দমদমের সবচেয়ে বেশি ধ্বংস করেছে সৌগত রায়, চোর, একদম চোর, চোর একদম বিশ্ব চোর। মঙ্গলবার এভাবেই হেনস্থা করা হলো 4 বারের সাংসদ ও বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায়কে। চোরকে লোকে রোজ দেখাবে না তো কি করবে? জৈসি করনি ওইসি ভরনি। বান্ডিল বান্ডিল টাকা ক্যামেরার সামনে যে লোকটা নিয়েছে তাকে লোকে জনরোষ দেখাবে না, কি পুজো করবে নাকি? তাকে যা করেছে তার প্রতিফলন পাচ্ছে। এয়ারপোর্ট অথরিটির ডাকে মঙ্গলবার এয়ারপোর্টে অ্যাডভাইজারি কমিটির বৈঠক ছিল। সেই কমিটির চেয়ারম্যান দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন সেই বৈঠকে ঢোকা ও বেরোনোর সময় 2 দফায় 10 মিনিটেরও বেশি সময় ধরে বিক্ষোভের মুখে পড়তে হলো কালীঘাট তৃণমূলের এই বর্ষিয়ান সাংসদকে। নিন্দার ভাষা নেই, বিজেপির লোক দমদমে ঢুকলে দমদমের মানুষ ওনাকে কালো পতাকা দেখাবে, এটা খুব স্বাভাবিক। দুপুরে যখন বৈঠকে যোগ দিতে আসেন সৌগত রায়, তার গাড়ি ঘিরে ধরেন বিক্ষোভকারীরা। ছবিতে দেখা যাচ্ছে চালকের পাশের আসনে বসে সৌগত রায়, বারবার দরজা খুলতে বলেন বিক্ষোভকারীরা। ক্রমাগত চাপড় মারা হয় গাড়িতে। এরপর সেখান থেকে সৌগত রায় বেরোনোর সময়ও একই পরিস্থিতি তৈরি হয়। চোর চোর স্লোগান হচ্ছে, আমরা দেখছি যে পুলিশ রয়েছে, সিআইএসএফ রয়েছে সৌগত রায় গাড়িতে, এবং এখানে কিন্তু কালো পতাকা দেখানো হচ্ছে। ফের গাড়ি ঘিরে ফেলা হয়। সৌগত রায়ের চালকের দাবি তাকে মারধর করা হয়েছে। আপনাকে কি গায়ে হাত দেওয়া হয়েছে? হ্যাঁ, মেরেছে। ঢোকানো যাবে না বলে এলো বাতাড়িতে মানে কিল ঘুষি মারছে ওরা নিজেতে। কাজ নামিয়ে দিল তখনও গায়ে হাত দিয়েছে, লুকিং গ্লাস ভেঙে দিয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দমদমেরই বিজেপির 2 বিধায়ক সৌরভ শিকদার ও অরিজিৎ বক্সি। মিটিংয়ে 2 জন বিজেপির এমএলএ ছিল, তারাই উৎসাহ দিয়েছে। শ্রমিক ভট্টাচার্যকে এতক্ষণ আমি ফোন করছি, কিন্তু ফোনেই পাওয়া যাচ্ছে না।
উনি নাটকীয়ভাবে বলেন এইসব আমরা সমর্থন করি না, কিন্তু শেষে ওর পার্টির লোক, ওদের পার্টির বিধায়ক থেকে এরকম ঘটনা ঘটছে। তৃণমূলের যে সমস্ত লোকেরা সৌগত রায়ের বিরুদ্ধে, সেই গোষ্ঠী লড়াই এখনো চলছে। সেই তৃণমূলের লোকগুলো, তারাই এই গো ব্যাক, তারাই কালো পতাকা, তারাই ডিম ছোড়া এই কাজগুলো করছে। তৃণমূলের 20 জন লোকসভার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এখন এনসিপিআইতে মিশে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করছেন। কিন্তু সৌগত রায় এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। আবির দত্ত, মহেশ ঠাকুর চক্রবর্তী, জয়ন্ত পাল, এবিপি আনন্দ। দেখুন, অনির্বাণ আর সায়ন্তনের কাছে আমি দুটো স্পেসিফিক পয়েন্টে আসবো। এক হচ্ছে, অনির্বাণ বলল বিজেপি 20 বছর এই রাজ্যকে পিছিয়ে দিয়েছে। কেন? যে একজন 200 বছর, হ্যাঁ, একজন যে মিষ্টির দোকানে গিয়ে বলেছে আমি ব্রাহ্মণ সন্তান। কি মুশকিল! আমার স্মৃতিতে একেবারে স্পষ্ট মনে পড়লো, অনির্বাণ চ্যালেঞ্জ করলে এক্ষুনি আর্কাইভ থেকে দেখিয়ে দেবো, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার মঞ্চের ওপর থেকে বলতেন যে আমি ব্রাহ্মণ সন্তান। সেটা কত বছর পশ্চিমবঙ্গকে পিছিয়ে দেয়, এই প্রশ্ন আমার থাকবে। কিন্তু তার থেকেও প্রাসঙ্গিক প্রশ্ন আমার সায়ন্তনের কাছে, সেটা হচ্ছে কে ঠিক বলছেন, অথবা কার কথা আমি বিজেপির কথা হিসেবে ধরবো। দুজন বিধায়ক, একজন সৌরভ শিকদার, একজন অরিজিৎ বক্সি, সৌগত রায়ের নিগ্রহকে সমর্থন করলেন, আর সম্পূর্ণ বিপরীতভাবে, আমায় মানতেই হবে, খুব তীব্রভাবে এবং দৃঢ়ভাবে এর নিন্দা করলেন সায়ন্তন বসু। কাকে ধরবো? কে বিজেপি? না, দেখুন কে আসল বিজেপি। অরিজিৎ কি বলেছে? অরিজিৎ বক্সি যেটা বলেছে সেটা হচ্ছে সাধারণ মানুষ ক্ষোভ থেকে প্রতিবাদ করেছেন, সমর্থন করে নিল, কালো পতাকা দেখিয়েছেন, সমর্থন করেছে। আমি বলছি গাড়ি নামানো থাকলে গায়ে হাত দিত এরা। আমি বলছি তো, এই হুলিগানরা। সাধারণ মানুষ ক্ষোভ দিকে কালো পতাকা দেখিয়েছেন। সৌরভ শিকদারও বলেছে এখানে আসলে কালো পতাকা দেখাবে না, তা কি করবে? আমাকে বলতে দিন। আমাদের বক্তব্য যেটা, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে করা কাম্য নয়, কিন্তু এত অত্যাচার 15 বছরে মানুষ করেছে। সবাই তো আর আমার মতো এখানে বাণী দেওয়ার জন্য বসে নেই, তারা হাতের কাছে পাচ্ছে, কিছু পাথর ছুঁড়ে মারে, কালো পতাকা দেখিয়েছে। সায়ন্তন বলছে বিজেপি সমর্থন করছে না। আমি সায়ন্তনেরই রাজ্য সভাপতির একটা বাক্য আপনাদের সামনে রাখবো। হ্যাঁ, যে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, যথার্থ বলেছিলেন, তার কারণ শ্রমিক ভট্টাচার্য যে কথাটা এবার বলবো, সেটা বলার 2 দিনের মধ্যে সেই কথাটা সত্যি প্রমাণিত হয়েছিল, যে ডিম ছুঁড়বেন না, ডিমের অভিমুখ যে কোনো সময় ঘুরে যেতে পারে। এক্স্যাক্টলি 2 দিনের মধ্যে, 48 ঘন্টার মধ্যে বিজেপির নেতা ডিমের বাড়ি খেয়েছিলেন, ডিম ছোড়া হয়েছিল তার দিকে। সুতরাং যদি ললেসনেসকে সমর্থন করে, দুটো জিনিস হয়। এক হচ্ছে সত্যি এত দেড়ে কষে এবং সত্যি সদিচ্ছায় এবং ঝাঁপিয়ে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনিয়োগ আনার চেষ্টা করছেন। এই বিনিয়োগের সিকিভাগও এসে পৌঁছবে না, তার কারণ যে রাজ্যে ডিম ছোড়া হয়, ল অ্যান্ড অর্ডার খারাপ, বিধায়ককে রাস্তা আটকে হেনস্থা করা হয়, সেই রাজ্যে অন্তত যাই আসুক, বিনিয়োগকারী তার বিনিয়োগ নিয়ে শিল্প করেন না। একেবারে পরিষ্কার, এই বাম আমল থেকে শুরু করে এই অবধি একেবারে এটা হচ্ছে শাশ্বত সত্য, ধ্রুব সত্য। আর দ্বিতীয় কথা, আমার জয়ন্তর কাছে যাব, সেটা হচ্ছে বাদ দিন, সৌগত রায় যা বলেন, যা দেখায়, তার হয়তো বহু শতাংশের সঙ্গে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কিন্তু আমি কি করে ভুলে যাব, যখন সায়ন্তনের বিজেপি দলের, যখন সায়ন্তনরা বিরোধী আসনে বসতো, খগেন মুর্মু, তার ওপর ওই জঘন্য ঘৃণ্য হামলা হলো, তখন তৃণমূলের মধ্যে সবার আগে এই সৌগত রায় তার প্রতিবাদ করেছিলেন। সুতরাং সেই ভালো অংশটা ভুলে যাব কি করে? আপনাদেরও ভুলতে দেবো না, দেখাবো। খুব নিন্দা করছে, খুব খারাপ, খুব দুঃখের ব্যাপার, আমি বলছি তো। এবং খগেন মুর্মু তো রাউডি হিসেবে পরিচিত নয়, সুতরাং খুব খারাপ। কাউকে মারাই অন্যায়, তার উপর তিনি যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন, তাকে মারা এবং এত সিরিয়াসলি মারা খুব খারাপ, খারাপ বার্তা পৌঁছয়। দেখুন, একটা খারাপ উদাহরণ আরেকটা খারাপ উদাহরণকে টেনে রাখে। আজকে যেমন ধরুন, সৌগত রায় শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেছিলেন, তাকে পাননি। আবার উল্টো দিকে সেই সৌম্য হাসছে, আল ক্ষেতের ওপর দৌড়চ্ছেন মানুষ ভূঁইয়া, তখন কংগ্রেস করতেন পাগলের মতো প্রাণ বাঁচাতে, সিপিএম গুন্ডাদের হাত থেকে বাঁচতে। বুদ্ধদেব তো সব মোবাইল এসছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেছিলেন, সুতরাং সেই ফোনে অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিয়েছিলেন, এক্ষেত্রে সাড়া পাননি। জয়ন্তর কাছে আমায় যেতেই হবে, তার কারণ জয়ন্ত এক হচ্ছে, আবার সেই ঘুরে ফিরে এক কথায় আসতে হবে, রাজনৈতিক সংস্কৃতি। 1 ছটাক এগোতে পেরেছি আমরা।
সুমন, প্রথমে আমি বলবো যে 3.5 মাসটাকে আমি খুব একটা বড় করে দেখছি না, আমি দেখছি সদিচ্ছা আছে কিনা, অর্থাৎ এই সদিচ্ছা শব্দটাকে আমি বড় করে দেখছি। 3.5 মাস কেন, আরও 3.5 মাস আমরা সময় দিতেই পারি। আমরা সাধারণ মানুষ অনেক আশা করে এই আগের সরকারের পরিবর্তন করে এই সরকারকে এনেছিলেন, কিন্তু এটা ঠিক তুমি যেমন বলছো 100 দিন কিছু ঘন্টা বলে দেখালে যে তাতে কিন্তু খুব আশাব্যঞ্জক কিছু নেই, এটা ঠিক। আর সদিচ্ছা আছে কিনা সেটাও কিন্তু প্রমাণ করতে হবে বর্তমান সরকারকে যে তারা কি চান। আমার 2011 সালের কিছু কথা মনে পড়ছে, তোমার সঙ্গে শেয়ার করি। 2011 সালের পর যখন সিন্ডিকেট নিয়ে প্রথম প্রশ্ন ওঠে তৃণমূল আমলে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও তো সিপিএমের সৃষ্টি। আবার যখন চিট ফান্ড নিয়ে একের পর এক কাণ্ড বেরিয়ে এলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও তো সিপিএমের আমলের সৃষ্টি। তখন যারা বামপন্থী ছিলেন তারা বলতেন যে তাহলে কি সিপিএমেরই ছাড়া জুতোয় পা গলিয়েছে তৃণমূল। আর এখন আমার তাহলে প্রশ্ন আসবে যে এই যে সিন্ডিকেট রাজ, গুন্ডাগিরি বা অন্য দুর্নীতি, এগুলো কি তাহলে তৃণমূলের ছাড়া জুতোয় পা গলাচ্ছে বিজেপি? সুমন, তোমার এখানে আমি আগেও বলেছি, আবারও বলবো যে খুব কি পরিবর্তন হয়েছে? সৌম্য বললেন পতাকার পরিবর্তন, আমি দেখছি ফুলের পরিবর্তন, ফুলের সংখ্যার পরিবর্তন, মানে জোড়া ফুল থেকে এক ফুল, রঙেরও পরিবর্তন, নীল সাদা থেকে গেরুয়া, এবং আমি তো রাস্তার ধারও দেখতে পাচ্ছি নীল সাদার পরিবর্তে গেরুয়া হতে শুরু করেছে রাস্তার ধারের লোহার রেলিংগুলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষ FOOL ফুল হয়ে যাচ্ছে না তো? হতে পারে, এটা হচ্ছে আমার তৃতীয় কথা হতো যে ফুলের সংখ্যার পরে ফয়রস্য ল, সে জায়গায় কি FOOL হয়ে যাচ্ছে। এরপরে আরও একটা কথা আসছে, আমার খুব ইন্টারেস্টিং লাগলো, সায়ন্তনদা বললেন ল উইল টেক ইটস ওন কোর্স। ঠিক একই কথা তৃণমূলের নেতা নেত্রীরা বলতেন যখনই আমরা কোনো ঘটনা ঘটতো এবং এখানে এসে বসতাম যে আইন আইনের পথে চলবে, আমরা কি করব, আইন আইনের পথে চলবে, এই বলে তারা জাস্টিফাই করবার চেষ্টা করতেন। আমি আশা করি সায়ন্তনদা সেরকম জাস্টিফাই করবার চেষ্টা করলেন না, কারণ সায়ন্তনদা একটা কথা বলেছেন যে এ লোকটা বিজেপির কেউ নয়, অর্থাৎ বারবার এনারা বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূল কোনো কাণ্ড করলে তৃণমূলকে জাস্টিফাই করার জন্য যেমন বুদ্ধিজীবীরা এসে বসতেন, এনারা অন্তত সেটা করছেন। এনারা বলছেন যে না, এ ভাই বিজেপির কেউ নয়। আসলে সুমন, রাজনীতির মুখোশের আড়ালে একটা ধান্দা চলছে, সবাই এখন লুটে পুটে খাবার চেষ্টা করছে। 15 বছরে তোমরাই তো দেখিয়েছো সিরিজ করে, কত বড় বড় বাড়ি হয়েছে, প্রাসাদ হয়েছে, সুইমিং পুল হয়েছে, রিসর্ট হয়েছে, স্পা হয়েছে, ঠিক সেই রকম তাহলে আমরা করব না কেন? এবার তোমাকে বলি যে জাহাঙ্গীর শেখ থেকে শেখ শাহজাহান, জায়েন্ট সিং হয়ে এই বিবেক ত্রিপাঠী, এই ট্র্যাডিশনটা কিন্তু সমানে চলছে। প্রশ্ন উঠবে যে সরকার কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না। সত্যি কথাই তো, অনির্বাণ ঠিক বলেছেন, আমি 15 বছর অনির্বাণের সঙ্গে একমত হইনি, কিন্তু আজকে হচ্ছি। একটা ছেলের আঙুল ভেঙে গেছে, তাহলে তো গ্রিভাস হার্ট হওয়া উচিত ছিল, তাহলে সে কী করে জামিন পেয়ে যায়? পুলিশ নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবে। আসল কথা হলো মানুষ এই পরিবর্তনটা চায়নি। তার মানে তৃণমূলের যারা তোলাবাজ, যারা দুর্নীতি পরায়ণ, যারা ধান্দাবাজ, তারা কি বিজেপিতে ঢুকে গেছে? এটা সায়ন্তন দ্বারা দেখবেন। তারাই কি তাহলে পাড়ায় পাড়ায় তোলাবাজি করছে? সুমন, এটা মানতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পদক্ষেপ নিচ্ছেন, শ্রমিক ভট্টাচার্য সুন্দর ভাষায় কথা বলছেন, তার শব্দ ভাণ্ডারও অনেক, শুনতে ভালো লাগছে, কিন্তু সরকার 100 দিনের মধ্যে অপ্রিয় হয়ে যাচ্ছে তোলাবাজি আর সিন্ডিকেটবাজির জন্য। আমার কথা, সরকারকে একটা রিয়াকশন দিতেই হবে, ড্রাস্টিক রিয়াকশন দিতে হবে, তা না হলে গত 15 বছরের সঙ্গে আগামী 5 বছরের কোনো পার্থক্য থাকবে না। আমি জয়ন্তর সঙ্গে একমত যে বার্তা শুধু মুখে এবং ক্যামেরার সামনে দিলে হবে না, কাজের মাধ্যমে বার্তাটা দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে, তবে এই বেনজল আটকানো যাবে। আমি জয়ন্তর কাছে আসবো। একদম দৃশ্যত এই পরিবর্তনটা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখাতে হবে, নয়তো সবটা গুলিয়ে যাচ্ছে। ঠিক এইখান থেকে আমি একবার মদন মিত্র, যিনি আজ ঘটনাচক্রে একেবারে স্পষ্টভাবে বলছেন যে তৃণমূলের লালচুল কানে দুলেরা বিজেপিতে ঢুকে ব্যাপক তোলাবাজি চালাচ্ছে। ইনফ্যাক্ট আজকে একই সুরে এই ঋতব্রত তৃণমূল শিবিরের 2জন নেতা একই কথা বললেন। প্রথমে দেখব মদন মিত্র। এই লালচুল কানে দুলের বিরাট একটা অংশ তারা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে বহু জায়গায়, বিশেষ করে মেট্রো রেলে দেখছি বিএমএস আলাদা ঘর, বিএমএসকে এই দিন ওই দিন, রাতারাতি ট্রেড ইউনিয়ন, আর প্রত্যেক জায়গাতেই হচ্ছে একটা মণ্ডল। এই মণ্ডলের কে ভাইস প্রেসিডেন্ট, কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কে সম্পাদক, এবং ব্যাপক তোলাবাজি, গুন্ডামি এবং ভয়। সব থেকে বড় কথা হচ্ছে বিজেপির মেন স্লোগান ছিল
ভরসা ইন ভয় আউট, কিন্তু এই মে মাস থেকে ভয় ইন ভরসা আউট হয়ে গেছে। সব থেকে বড় কথা, তৃণমূল আমলের যেগুলো দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাস, চোর, জোচ্চোর, তার ম্যাক্সিমামটা বিজেপিতে ঢুকে পড়েছে। এই মুহূর্তে বিজেপি পার্টি মুখে যাই বলুক, কোনো নিয়ন্ত্রণ তাদের নেতৃত্বের হাতে নেই। প্রায় একই রকম সুরে একেবারে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করছেন আকরুজ্জামান। কি বলেছেন তিনি আজই ঘটনাচক্রে, নাকি পেছনে পরিকল্পনা আছে? যাই হোক, কি বলেছেন আগে দেখাই। মাত্র 3 মাসে বিজেপির মধ্যে এত তোলাবাজি, এত দুর্নীতি। ঘন ঘন বৈঠক, সাক্ষাৎ, আলোচনা, খাওয়া দাওয়া, একে অপরের প্রশংসা। রাজ্যের নতুন বিজেপি সরকারের সঙ্গে কার্যত মাখামাখি ঋতব্রত তৃণমূলের। কিন্তু বিজেপির একাংশের বিরুদ্ধে তোলাবাজি, দাদাগিরির অভিযোগ যখন জোরালো হচ্ছে, তখন বিজেপির বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণভাবে সমালোচনার সুর শোনা গেল ঋতব্রত শিবিরের নেতা, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামানের গলায়। তারা বলেছিল মানে ভয় আউট ভরসা ইন, কিন্তু এই নতুন সরকার এসে দেখছি ভয় ইন ভরসা কিন্তু আউট হয়ে গেছে। আপনি দেখছেন বিজেপি রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে যে আমার বিধায়কেরা যেভাবে তোলাবাজি করছে, তাহলে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিজেপি নিচু স্তরের মণ্ডল বা কি ওদের কমিটিগুলো আছে, তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় কি ঝামেলা হচ্ছে, কে প্রথম ক্যাচ করলে তার প্রথম তোলাবাজিটা শুরু হবে। এটা সারা বাংলায় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে আজকে বিজেপির। রাজ্যে বিজেপি সরকার তৈরি হওয়ার পর থেকে ঋতব্রত তৃণমূল নিজেদের আসল তৃণমূল, আসল বিরোধী হিসেবে দাবি করলেও তাদের বিরুদ্ধে বিজেপিরই বি টিম হিসেবে কাজ করার অভিযোগ উঠছে বারবার। সেই তকমা ঝাড়তেই এখন তারা প্রকাশ্যে বিজেপির বিরোধিতা দেখানোর কৌশল নিচ্ছে না তো? নানা মহলে উঠছে এই প্রশ্ন। আকরুজ্জামান সাহেবরা যেই দল থেকে এসছেন, তাদেরকে দুর্নীতি নিয়ে কথা বলার কোনো জায়গা আছে? ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে একটা অল্প সময়, এ কথা অস্বীকার করব না যে কিছু বিচ্যুতি ইতিমধ্যেই দেখা গেছে, কিন্তু সেই জায়গায় দল খুব কড়া অবস্থান নিয়েছে। এবং সমস্যাটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের থেকে যারা হঠাৎ রাতারাতি বিজেপি সাজার চেষ্টা করছেন, সমস্যাগুলো তারা সৃষ্টি করছে। এরই মধ্যে এনসিপিআই সাংসদদের নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়। এদের অনেকের মধ্যেই বিভ্রান্তি আছে, সেটা মেকআপ করার জন্য একবার মোদি চা খেয়ে দিচ্ছে ওদের সাথে, একবার অমিত শাহর ঘরে আলোচনা হচ্ছে। আসল যেটা স্বীকৃতি সেটাই তো পাইনি। না, কি করব দাদা, চিন্তায় আছি, এখনো তো কিছু হলো না, আমাদের সিম্বলটাও পেলুম না। ওই প্রধানমন্ত্রী চা খাইয়েছে এই পর্যন্ত, তাও ভেজিটেরিয়ান ব্রেকফাস্ট, এইসব বলছে আর কি। তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের ফিরে আসতে চাইছে? এরম বলবো না, ওদের সাথে থাকতে চাইছে না। সৌগতদা কিন্তু আমাদের টেবিলে আমরা যেখানেই বসি সেখানে এসে বসেন, বসে হ্যাঁ হাও করে গল্প করেন, করে গিয়ে বাইরে এইসব কথা সাংবাদিকদের সামনে বলছে। সৌগতদা কিন্তু সেই মানুষরা যাকে দুঃখ প্রকাশ করা যায় যার সামনে, কারণ উনি উপকারী নন, কারোর হয়ে কোনো কথা বলেনি না, ওনার দলে ক্ষমতা আছে ওনার দলের, হ্যাঁ, তো তার ফলে যদি কেউ দুঃখ প্রকাশ করে ওনার কাছে করবে না। আসলে আমার যেটা মনে হচ্ছে উনি খেতে অসম্ভব ভালোবাসেন, যেটা ওনার এই বয়সে উচিত না, উনি সেরকম খান, এবং সেই যে ব্রেকফাস্ট উনি মিস করে গেছেন সেটার জন্য ওদের রাত্রে ঘুমোতে পারছে না। সব মিলিয়ে জল্পনা তুঙ্গে। উজ্জ্বল মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। বিশ্বনাথ, একই দিনে মদন মিত্র এবং আকরুজ্জামান, আমি বলছি যে কোথাও পিছনে পরিকল্পনা আছে? দেখুন, একদম পরিষ্কার পরিকল্পনা আছে এবং কৌশলগত জায়গা থেকে ওনারা অবস্থান নিচ্ছেন। সেটা হলো যে এইসব ঘটনায় যদি মাঝে মাঝে ওনারা মুখ না খোলেন, তাহলে বিরোধী উহারা আছেন বুঝিবে কি করিয়া মানুষকে বুঝাইতে হইবে। সেই কারণে মাঝে মাঝে ওনারা সরকার বিরোধী অবস্থান নেবেন, কথা বলিবেন এবং হেডলাইন হবেন, তারপরে মানুষ বুঝিবে ওনারা বিরোধী দলের ভূমিকা পালন করিতেছেন। ব্যাপারটা হচ্ছে মানে ফিরহাদ হাকিম বলছেন বিধানসভাতে, আমি যতই আপনাদের কথা বলছি আপনি আমাদের জোর করে বিরোধী বানাবেন, আপনারা জোর করে কেন বিরোধী বানাচ্ছেন? আসলে এটা
ওই যে বলছেন না 22 জন বিধায়ক আমরা বের করে দিতে পারি, এমন তো নয় যে আবার একটা নতুন মহারাষ্ট্র মডেল হবে, কিছু নতুন ভালো বিজেপি এসে সমর্থন করে দিল, নতুন সরকার তৈরি হতেও পারে। সৌগতর আগে ঘিরে ধরে হেনস্থার প্রসঙ্গে সৌরভ শিকদার বলছিলেন, হ্যাঁ বান্ডিলে মুড়ে টাকা নিয়েছে, লোকে বিক্ষোভ দেখাবে না, সেই যুক্তিতে তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওনার বিক্ষোভ দেখানোর কথা ছিল। আজকে এই যেভাবে হেনস্থাগুলো জাস্টিফাই করে যাচ্ছেন, আবারও বলছি সুমনদা তৃণমূলের বিরুদ্ধে হাজার রাগ থাকতে পারে, কিন্তু এই ধরনের হেনস্থা জাস্টিফাই করে কিন্তু নিজেদের দিকে ফিরে আসে। ওনারা কি বলছেন, কেন বলছেন, ওনারা বলতে পারবেন। আমাদের বক্তব্য হচ্ছে 3 মাস সরকারটাকে বা 3.5 মাস সময় দিয়েছেন, আরো কয়েকদিন সময় আমাদের লাগবে এই নিচের স্তরটাকে ঠিক করতে, কারণ মূল সমস্যাটা অনেক গভীর। 15 বছর ধরে যে অরাজকতা চলেছে, স্বাভাবিক শাসন রাজনৈতিক সংস্কৃতি, এইখানে আমি একদম দেখুন, শামসুর রহমান লিখেছিলেন, আমার শিবির নেই কোনো, আমি অত্যন্ত একাকী। রাজনীতির লোকজনেরা অবশ্য লক্ষ্য করবেন শিবির ছাড়া থাকতেই পারেন না, কোনো না কোনো শিবিরে শেষ পর্যন্ত তারা ঠিক একটা গেট পাস জোগাড় করে নেন। আশিস বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর এই শিবির বনাম শিবিরের ঠোকাঠুকি গতকাল ফের একবার আমাদের সামনে এলো। আর শুধু রাজ্য রাজনীতি কেন, দিল্লিতেও দেখবেন এইসব ঠোকাঠুকি কিন্তু লেগেই থাকে। এই একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দস্তিদার বা শতাব্দী রায়দের বিশ্বাসঘাতক বলে পোস্টার নিয়ে ঘুরছেন, অন্যদিকে জেপি নাড্ডার সঙ্গে একই টেবিলে লাঞ্চ সারছেন সৌগত রায় শত্রুঘ্ন সিনহারা। আমরা নানা জল্পনা কল্পনা নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করি বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। বাংলার বিস্কতার, 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 বাংলার বিস্কতার, 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 ইয়েস, বিস্কতার, 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 বাংলার বিস্কতার, বিস্কতার। খামোশ! এদিকে কেস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।